সেই বিষয়টা আমরা বিগত বহু বছর দেশকের উপর দেশবাসী আমি মনে করি সেটা মিস করি। দেখছি ভাই আমি বাজেট করতে জনগণের ইচ্ছা আমাদের সংবিধানও বলেছে যে জনগণের ইচ্ছাই জনগণের সম্মতিতে দেশ চলে। আজকে বহুদিন পর দীর্ঘ সংগ্রাম, ১.৫ দশকের উপরে সংগ্রাম, তারপরে জুলাই আগস্টের সংগ্রাম, সবাই অবদান, অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়েছে, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দিয়েছে। সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ একটি ফেব্রুয়ারি 12 তারিখ একটি নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ, তাদের আকাঙ্ক্ষা পূরণ, একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 অধিক পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করছে এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাশ এবং আপনারা জানেন সেই ইচ্ছা, সেই প্রত্যাশা, সেই আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য কম সময় হলো 1.5-2 মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, সবার মতামত দিতে, সবার ইনপুট দেওয়ার। 1.5 মাসের 2 মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরিভাবে চেষ্টা করি এবং আপনারা আরো লক্ষ্য করবেন যে এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই একটু ভিন্ন যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি নাগরিককে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আমরা চেষ্টা করছি। আমার যদি ভুল না হয়ে থাকে, কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি এবং এটা করতে অনেক বেশি আমাদের যে জায়গাটাই আমাদের বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা ঘটে গেছে। বিগত দিনে দীর্ঘ 1.5 দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি ভঙ্গুর অবস্থায় চলে এসছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট। তো যার কারণে আমরা সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রের। এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে, কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি,
কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি, অথবা কিছু অর্গানাইজ গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হচ্ছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্ন ধর্মী, এটা প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটা ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া সবাই লাইভটা শেয়ার করে দিন। বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ড একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনটা হলো রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলছে, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে যুদ্ধ বিগ্রহ has become a new normal। এখান থেকে আমরা বেরোতে পারছি। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে, যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনীতি প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনীতি বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরো বেশি, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়ম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি বড় হয়ে গেছে। তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন জ্বালানি খাতে বেশি বড় অভিজ্ঞতা আসছে। তাছাড়া আগের যে ইনহেরিট করেছে সেগুলো আছে। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্র, অর্থনৈতিক গণতন্ত্র এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার ভিত্তি, দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা হচ্ছে। যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেখানে ওয়েস্টফুল কোনো ইকোনমি করতে পারবো, তার উপরে আমার সীমিত সম্পদ রয়ে গেছে। যে কারণে আমরা একটা কথা বারবার বলেছি, আমরা আমাদের ব্যয়গুলো হবে প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টে ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কার ভাবে করেছি। সবকিছু মিলিয়ে আমি একটু সংক্ষিপ্ত করে, কারণ আসলে বক্তৃতার থেকে বেশি দরকার আপনাদের প্রশ্ন উত্তর। আমরা আসছি কিন্তু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, এবং যে কারণে আমরা বিশ্বাস করি যে একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে জবাব দিয়ে জনগণের কাছে জবাব দিয়ে। তো সেই ভিত্তিতে আমি বেশি দীর্ঘ কোনো বক্তব্য রাখতে যাচ্ছি না। এবং এই বাজেটটি আপনাদের গতকাল 4 ঘন্টার অধিককাল সময় যে বাজেটটি দেওয়া হয়েছে, আমার পক্ষে খুব কঠিন ছিল 4 ঘন্টা ধরে একটা বাজেট বক্তব্য দেওয়া। কিন্তু আমি সুখের সাথে বলছি, সবাই ধৈর্য ধরে বসেছিল, সাংবাদিক ভাইয়েরা বসেছিল, সংসদের ভিতরে আনইন্টারাপ্টেড একটা পরিবেশ ছিল, যেটা একটা ভালো সাইন গণতন্ত্রের জন্য। সুতরাং আমি আর কিছু বেশি বক্তব্য না দিয়ে
আমার মনে হয় আপনারা বাজেটে তো নিশ্চয়ই পেয়েছেন। বাজেট সম্বন্ধে বিগত গতকাল আপনাদের কাছে নিশ্চয়ই হস্তগত হয়েছে যে ইনফরমেশন গুলো আপনাদের হাতে গিয়েছে। আরেকটি নাগরিক বাজেট বলে আমরা একটা প্রকাশনা করেছি, যাতে করে ওয়ান গ্লান্স এক দৃষ্টিতে আপনারা পুরো বাজেটটাকে কম বেশি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন। মানে আপনাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে সেটার উত্তরও আমরা দিতে দেওয়ার চেষ্টা করতে পারি। তো আমি এই পর্যায়ে আমার মনে হয় কোনো বক্তব্য না রেখে আপনাদের সামনে যাদের প্রশ্নের অপেক্ষায় আছে আপনারা প্রশ্ন করতে পারেন। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে সাধুবাদ জানাই। মাত্র 3 মাসে একটি সুন্দর বাজেট দিয়েছেন। গত 3 মাস আপনারা দায়িত্বে আছেন। আমরা গত 3 মাসে হাজার হাজার লাইনে আপনাদের সমালোচনা করেছি। এখন 3 লাইনে আমি আপনাদের প্রশংসা করতে চাই এই বাজেটটা পাওয়ার পরে। আমার নাম তাকিব মোহাম্মদ জুবায়ের, আমি ডেইলি টাইমস অফ বাংলাদেশে কাজ করি। প্রথম প্রশংসা হলো এই যে বাজেটটা আমাদের এসেছে 9,38,000 কোটি টাকার বাজেট। এই বাজেটে আমরা যেটা দেখেছি যে সামরিক খাতের ব্যয় বেড়েছে, কিন্তু একটি সামরিক গোয়েন্দা সংস্থার বরাদ্দ কমানো হয়েছে। অর্থাৎ গত 3 মাসে আমরা যে আপনাদের সমালোচনা করতে পেরেছি নির্ভয়ে, এই বাজেটটা আমাদেরকে মেসেজ দিচ্ছে সামনের দিনেও আমরা নির্ভয়ে আপনাদের প্রত্যেক সমালোচনা করতে পারবো। এই জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই। আর আমার প্রশ্নটা হলো, সরকার ইতিমধ্যে ব্যাংক খাতে চলতি যে বাজেটে 40,000 কোটি টাকার একটা বরাদ্দ ছিল ব্যাংক খাতের জন্য। আগামী বাজেটে আপনি প্রস্তাব করেছেন 36,706 কোটি টাকা বরাদ্দের জন্য। আপনার কাছে আমাদের প্রশ্নটা হলো, বাংলাদেশের ব্যাংকিং যে সংকট, গত 15 বছরে 16 বছর যে সংকটটা তৈরি হয়েছে, এই সংকটের চূড়ান্ত বিল কত, অর্থাৎ চূড়ান্ত দায় কত তৈরি হয়েছে, এবং শেষ পর্যন্ত এই দায়ের কতটা করদাতাদেরকে পরিশোধ করতে হবে। আর আপনার বাজেট বক্তৃতার একটা ত্রুটি আমার চোখে পড়েছে মাননীয় অর্থমন্ত্রী। আপনার বাজেট বক্তৃতায় কর্মসংস্থানকে কেন্দ্রীয় অগ্রাধিকার দিয়েছেন, কিন্তু কোন জাতীয় কর্মসংস্থানের লক্ষ্য বা খাত ভিত্তিক চাকরি সৃষ্টির লক্ষ্য স্পষ্ট করা নেই আপনার বক্তৃতায়। তাহলে আগামী 5 বছরে সরকার কত চাকরি সৃষ্টি করবে এবং কোন খাত থেকে কত চাকরি আসবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি আবুল কাসেম, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি সুন্দর একটা বাজেট পেশ করেছেন এবং দায়িত্ব গ্রহণের 3-3.5 মাসের মধ্যে। এবং বাজেটটা হচ্ছে আমরা যেটুকু বুঝতে পারছি যে আপনারা ব্যবসায়ীদেরকে বড় ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন যে তারা বিনিয়োগ করবে, কর্মসংস্থান হবে। দরিদ্র মানুষের জন্য আপনারা সোশ্যাল সেফটিনেট বাড়িয়েছেন, সরকারের যে সিগনেচার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সেগুলির ব্যাপক বিস্তার করছেন। সরকারি চাকরিজীবীদের জন্য আপনি নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন আগামী 1 জুলাই থেকে। মাননীয় মন্ত্রী, 2015 সালে যখন নতুন পে স্কেল বাস্তবায়ন করা হয়, তখনকার অর্থমন্ত্রী বলেছিলেন যে বেতন 100% বাড়ছে, সুতরাং বই দুর্নীতি কমে যাবে। কিন্তু আমরা দেখছি এবং এখনো দেখি যে সরকারি হসপিটালে একটা ট্রলি দিতে হলে টাকা দিতে হয়, একটা বেড দিতে হলে টাকা দিতে হয়, ভূমি অফিসে একজনের জমি আরেকজনের নামে খারিজ করে দিয়ে বসে থাকে টাকা খেয়ে। আমরা সাধারণ জনগণ কোনো সেবাই হচ্ছে বিনা পয়সায় পাই না সরকারি অফিসারদের টাকা না দিয়ে। আপনি এটা ইনশিওর করার জন্য আপনার সরকার কি করবে সেটা যদি দয়া করে আমাদেরকে স্পষ্টভাবে জানান, তাহলে আমরা খুব আনন্দিত হব। আরেকটা বিষয় মাননীয় মন্ত্রী, আমি বলতে চাচ্ছি যে আপনার বাজেট বক্তব্যে আপনি উল্লেখ করেছেন যে আপনার সরকার এই আগামী অর্থ বছরে বাজেটের পরিচালন ব্যয় প্রায় 73% থেকে কমিয়ে 66% নামিয়ে আনার চেষ্টা করছে। এটাকে আমরা সাধুবাদ জানাই যে আপনি পরিচালন ব্যয় কমানোর চেষ্টা করছেন, কিন্তু পরিচালন ব্যয়ের বিভিন্ন খাতে বরাদ্দ দেখে আমাদের মনে হয়েছে এখানে অঙ্কের খেলা হয়েছে। যেমন আপনার হচ্ছে ব্যাংক ঋণের সুদ বাবদ যে টাকা বরাদ্দ রাখা হচ্ছে, অর্থ মন্ত্রণালয়ের অফিসাররাই বলছেন যে প্রকৃত ব্যয় এর চেয়ে বেশি হবে। সাবসিডির ক্ষেত্রে যে বরাদ্দ রাখা হয়েছে সেটাও এর চেয়ে বেশি হবে, এবং আমরা দেখছি যে গত অর্থ বছরের চেয়ে আপনি সাবসিডিতে 19,000 কোটি টাকা বরাদ্দ কমিয়েছেন। তাহলে আসলে কি এখানে অঙ্কের খেলা হয়েছে, নাকি সামনে গ্যাস বিদ্যুতের দাম বা আদার জিনিসের দাম আরো বাড়িয়ে আপনি হচ্ছে সাবসিডি কমানোর চেষ্টা করছেন? এই দুটো বিষয় জানার জন্য অনুরোধ করছি।
ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী, আমি আপনাকে শুরুতে ধন্যবাদ জানাই একটি বড় বাজেট দেওয়ার জন্য। আমি মিজান চৌধুরী, আমি আগামী সময় আছি। আমার মাননীয় অর্থমন্ত্রী, আপনার কাছে আমার স্পেসিফিক একটা কোশ্চেন। আমরা কি মানে এতগুলো প্রশ্ন তো আর ট্র্যাক রাখা মুশকিল হবে। এটি লাস্ট কোশ্চেন, এরপর আপনি হয়তো আপনার মতো 3টা কোশ্চেন উত্তর দিতে পারবেন। আমরা প্রশ্ন উত্তর দিতে অসুবিধা হয় একসাথে না করে, কারণ ট্র্যাক না থাকলে তো প্রশ্নগুলো অ্যাড্রেস করা যাবে না। আচ্ছা, এটা করে তারপর আমরা চেষ্টা করবো উত্তর দেওয়ার। জি জি। তো আপনি বাজেটে এবার মূল্যস্ফীতি 7.5% পূর্বাভাস দিয়েছেন। এটা আপনাকে ধন্যবাদ, যদিও মূল্যস্ফীতি এখন প্রায় 9 উঠতে চলছে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই বাজেটে আপনি অর্থনীতিকে ইনজেকশন দেওয়ার জন্য টাকার প্রবাহ বাড়ানোর একটা লক্ষ্যমাত্রা রেখেছেন। পাশাপাশি বাজেটটা গত বছর চলতি বাজেটের চেয়ে অনেক বড়। এর চেয়ে বড় সংকট হচ্ছে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ, এটা সংকট, এবং জ্বালানি তেলের মূল্য সংকট। এই 3টা সংকটকে মোকাবেলা করে আপনার যে মূল্যস্ফীতি, সেটা আগামীতে কতটা বাস্তবসম্মত সেটা একটু বলবেন। মূল্যস্ফীতির ব্যাপার হচ্ছে, আপনারা তো জানেন মূল্যস্ফীতি 3 মাসের ব্যাপার না। মূল্যস্ফীতিটা গত বেশ কয়েক বছর ধরে ক্রমান্বয়ে বাড়তে বাড়তে 9-এর উপরে 3 বছর ধরে চলছে। এর সাথে যোগ হয়েছে আপনার মধ্যপ্রাচ্যের যুদ্ধের বিষয়টা আসছে। তারপর আপনারা জানেন ব্যাংকগুলোতে যেহেতু বিরাট একটা ক্যাপিটাল ঘাটতি হয়ে গেছে লুটপাটের কারণে, গড়বড়িং এর কারণে, যে জন্য কস্ট অফ ফান্ড কিন্তু অনেক বেশি রয়ে গেছে। এটার প্রতিফলন কিন্তু মূল্যস্ফীতিতে পড়ছে। আমদানিকৃত যে পণ্যগুলো সবগুলো দাম বাড়ছে, বিশ্বব্যাপী বাড়ছে, যুদ্ধের কারণে আরো বাড়ছে। সুতরাং আমরা আশা করছি যে আগামী দিনে আমরা যে রিফর্মদের কথাগুলো বলেছি, রিফর্মদের মাধ্যমে কস্ট অফ ডুইং বিজনেস আমরা কমানোর চেষ্টা করছি। আপনি লক্ষ্য করবেন আমাদের দেশে এই একটা ব্যবসা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত যে কস্টটা আসে, এটা কিন্তু আপনার মূল্যের সাথে যোগ হচ্ছে। যেমন একটা পারমিশন পেতে একটা কোম্পানি করতে 6 মাস থেকে 1 বছর হয়ে যায়, এবং এটা অনেকগুলো ডিপার্টমেন্টে যেতে হয়, এবং অনেকগুলো সময় নষ্ট হয়, এবং অনেকগুলো জায়গায় তাদেরকে খরচ করতে হয়। একটু থেকে বেশি কিছু বললাম, খরচ করতে হয়, এটা তো সত্য কথা। দ্বিতীয়ত ব্যাংকের ইন্টারেস্টের কথা আমি বললাম। দ্বিতীয়ত আমাদের দেশে যে প্রক্রিয়ার মাধ্যমে মালগুলো খাওয়া হয় পোর্ট থেকে, ফর এক্সাম্পল ওখানে তো ইম্পোর্ট গুলো সবাই আসে, পোর্ট ইটসেলফে ওখানে অধিক খরচ তাদেরকে করতে হয় বিভিন্ন কারণে। মাল খালাস থেকে শুরু করে ডেলিভারি নেওয়া পর্যন্ত, বাসায় পৌঁছা পর্যন্ত, ফ্যাক্টরিতে পৌঁছা পর্যন্ত অনেক বেশি খরচ। এই প্রসেসের পুরো প্রসেস একটা ব্যবসার যে প্রসেস, তারপর আপনার বিভিন্ন ডিপার্টমেন্টে ট্যাক্সেশন সহ সব জায়গায় যে আমরা ইনএফিসিয়েন্সি আমাদের আছে, আমাদের বিভিন্ন কস্ট বেড়ে যাচ্ছে। সবকিছু মিলিয়ে আমাদের যে মূল চেষ্টাটা হচ্ছে ইনফ্লেশন, এক্সটার্নাল ইম্প্যাক্টের উপর যে ইনফ্লেশন হয়, এটা আমাদের কিছু করার থাকে। আমরা চেষ্টা করতে হবে এই সিচুয়েশনে আমরা আমাদের কষ্টটা কিভাবে কমিয়ে আনতে পারি ব্যবসা বাণিজ্য। ইতিমধ্যে তেলের মূল্য, গ্যাসের মূল্য ইত্যাদির কারণে আমার একটা ইম্প্যাক্ট হয়েছে। এবং তেল গ্যাসের মূল্য বাড়ানো মানে ফার্টিলাইজার মূল্য বাড়বে, এবং সবকিছুতেই তার একটা রিফ্লেকশন থাকবে। সুতরাং এক্সটার্নালি যে ইনফ্লেশনটা পুশ করতে, এটা আমাদের খুব বেশি কিছু করার থাকে না। কিন্তু আমাদের ডোমেস্টিক্যালি যে জায়গাগুলো নিয়ন্ত্রণ করলে আমাদের কস্ট অফ ডুইং বিজনেস কমবে,
আপনারা জানেন আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে, ইজ অফ ডুইং বিজনেসে বাংলাদেশ একেবারে তলানিতে বিশ্বে। ওই মানদণ্ডে আমরা একদম তলানিতে। ইজ অফ ডুইং বিজনেস তলানির অর্থ হল আপনার কস্ট অফ ডুইং ইজ অলসো গোয়িং হাই। সুতরাং আমরা অ্যাডজাস্ট করতেছি এই জায়গাগুলোতে। আপনি কালকে বক্তব্য খেয়াল করেছেন, এগুলো অনেকগুলো ডিরেগুলেশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কস্ট কমিয়ে আনার জন্য আমরা অনেকগুলো পদক্ষেপ নিচ্ছি। এই পদক্ষেপগুলি যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের ইন্টারনালি কস্ট অফ ডুইং বিজনেসটা যদি আমরা কমাই আনতে পারি, এটার একটা ইম্প্যাক্ট ইনফ্লেশনের উপর আগামী দিনে হবে। সাপ্লাই চেইন এনশিওর করতে হবে, এবং সাপ্লাই চেইন একেবারে অরিজিন থেকে আমার ডেস্টিনেশন পর্যন্ত গ্লোবাল যে প্রাইসিংটা, এগুলো আমাদেরকে ক্লোজ মনিটরিং করতে হবে। এবং এখানে আমরা অ্যাডহক বেসিসে কেনাকাটা না করে আমাদের একটা লং টার্ম প্রকিউরমেন্ট প্রোগ্রাম থাকতে হবে। ফর এক্সাম্পল, আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে 3 মাসের জ্বালানি আমাদের নিয়ন্ত্রণে থাকতে হবে, আমাদের রিজার্ভে থাকতে হবে। আমাদের ফুড সিকিউরিটির জন্য আমাদের কমপক্ষে এরকম একটা সময় থাকতে হবে। ফার্টিলাইজার সবকিছুতে একটা এই জায়গাটায় যদি আমরা প্রপার প্ল্যানিং এর মাধ্যমে, যেমন আমি এক্সাম্পল দিই, এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় স্পট বাইং আমরা করেছি। স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কষ্টের উপর। আপনাকে যা বলছে তা কিনতে হবে, 2 ঘন্টার নোটিশ 3 ঘন্টার নোটিশে আমাদেরকে কিনতে হয়েছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্ট গুলো বিগত দিনে করা হয়নি। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারি, আমাদের কস্ট অনেক কমে যাবে। পোর্টে যদি আমরা এফিসিয়েন্সি বাড়াই, ট্রান্সপারেন্সি আনি, কস্ট আপনার দুর্নীতিটা কমাতে পারি, পোর্টে কস্ট কমে যাবে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা অ্যাড্রেস করতেছি, একটা একটা বক্স আমরা ঠিক করতেছি যে কিভাবে কস্টটা কমানো যায়। আর মূল্য নিয়ন্ত্রণ, বাজার নিয়ন্ত্রণ, পুলিশ দিয়ে, র্যাব দিয়ে, সরকারি লোকজন দিয়ে মূল্য নিয়ন্ত্রণ হয়, এটা একটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে এবং আপনার ম্যানেজমেন্টের মাধ্যমে। সুতরাং আমাদের পলিসিগুলো যদি আমরা ঠিক মতো বাস্তবায়ন করতে পারি, আমি মনে করি আমাদের ইনফ্লেশন কন্ট্রোল করা খুব কঠিন হবে মনে করি না। আরেকটা প্রশ্ন কি ছিল? হ্যাঁ, বেতন বৃদ্ধি। বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে কিনা? অবশ্যই কমবে। দুর্নীতি অবশ্যই বেতন বৃদ্ধি হলে দুর্নীতি কমবে। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়াতে একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও সরকারি কর্মকর্তারা বহুদিন ধরে, প্রায় 11 বছর ধরে তাদের কি বলে কোন ইনক্রিমেন্ট, পে স্কেল গত 11 বছর ধরে এরকম কিছু 11 বছর ধরে পে স্কেল হয় না। কিন্তু এদিকে তো ইনফ্লেশন, মূল্যস্ফীতি, কস্ট অফ লিভিং তো বেড়েছে, তাহলে সেই জায়গাটা তো আমাদেরকে অ্যাডজাস্ট করতেই হবে, তাই না? অবশ্যই। কারণ সরকারি কর্মচারী বলে তাদের কস্ট অফ লিভিং, তাদেরকে কষ্ট পেতে হবে, বেসরকারি খাতে আবার ইনফ্লেশনের সাথে বেতন বাড়বে, এটা তো একটা ডিস্টর্শন হয়ে যায়। তো এই জায়গাটাই আমরা আশা করছি এটার সাথে সাথে দুর্নীতিও কমবে স্বাভাবিকভাবে। তাদের যখন আয় বাড়বে, তাদের যখন জীবনযাত্রার মান একটু উন্নত হবে, নিশ্চয়ই দুর্নীতি কমার কথা। অবশ্যই দুর্নীতি কমবে। কোন খাতে কোন চাকরি হবে? অবশ্যই পে স্কেল বাস্তবায়িত হলে দুর্নীতি কমবে। অডিয়েন্স, আপনারা মতামত দিন। কোন খাতে কত চাকরি হবে এটা বলা সম্ভব। আমরা তো বিস্তারিত বলেছি, আইসিটি সেক্টরে কত হবে, ইন্ডাস্ট্রিতে কত হবে, এগ্রিকালচারে কত হবে, বিদেশে কত হবে, দেশে কত হবে, আত্মকর্মসংস্থান কত হবে, প্রত্যেকটি স্বাস্থ্য ক্ষেত্রে 1 লক্ষ লোক, মানে এগুলো তো অ্যাকচুয়ালি সবকিছু বলা হয়েছে। কিন্তু আমরা হয়তো এগুলোর বিপরীতে সংখ্যাগুলো বসাই, কিন্তু কোন কোন খাতে চাকরি হবে
আমরা কিন্তু বিস্তারিত ভাবে বাজেটে বলেছি, আমার বক্তব্যেও বলেছি, যতগুলো খাতে চাকরি হতো পরিষ্কার ভাবে বলা আছে। আপনি যদি তার বিপরীত বিষয়ে আমরা কোনো সংখ্যা পেয়ে নেই, কারণ সংখ্যা দেওয়া সম্ভব হবে, কারণ কোথাও বেশি হবে, কোথাও কম হবে। আমরা আশা করি ওভারঅল আমরা যে প্রেডিকশনটা করেছি কর্মসংস্থানে, সেটা আমরা করব। এবং কর্মসংস্থান তো চাহিদা ক্রিয়েট করতে হবে, কর্মসংস্থান এমনি হয় দেশে বিদেশে যাদের চাহিদা আমাকে ক্রিয়েট করতে হবে, আমাকে মেট করতে হবে। এই জন্য আমরা বিনিয়োগের উপর ভীষণ জোর দিচ্ছি। কি জন্য? কর্মসংস্থান তো অবশ্যই, বিনিয়োগ মানে কর্মসংস্থান, সেটা সরকারি বেসরকারি। তারপর আমাদের যে কর্মসংস্থানের যে প্রকল্পগুলো আছে, স্কিল ডেভেলপমেন্ট, এতদিন যেটা হয় না, আমাদের বিশাল একটা এইগুলো আপনি দেখবেন এডুকেশন, আমাদের শিক্ষার ক্ষেত্রে যে বড় বরাদ্দ আমরা দিয়েছি, তার মূল কারণ হচ্ছে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা বাড়ানো। আপনি যদি দক্ষ একজন শ্রমিক হন, কর্মচারী হন, আপনার চাকরি দেশে বিদেশে সব জায়গায় হওয়া খুবই সহজ। আমরা এই জায়গাগুলো অ্যাড্রেস করতেছি, চাকরি হবে। মাননীয় মন্ত্রী, আপনাকে প্রথমে ধন্যবাদ যে বাজেটটা আপনি উপস্থাপন করেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসা। আর দ্বিতীয় ধন্যবাদটা দিচ্ছি, আপনি বন্দরে যে স্টক লট হচ্ছে, বন্দরে যে দীর্ঘসূত্রিটা হচ্ছে, পণ্য খালাসে, সেটা আগে আপনি উপলব্ধি করেছেন এবং প্রশ্ন করার আগে এটার জবাব আপনি দিয়ে দিচ্ছেন এবং এটা আপনার মাথায় আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমার নাম জীবন সিং, আমি ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি ব্যাংকিং সেক্টর সংস্কারের জন্য বরাদ্দ রেখেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দল ইসলামী ব্যাংক নিয়ে যে আন্দোলন করতেছে, ইসলামী ব্যাংকের থেকে আরো মোটা অঙ্কের টাকা ইতিমধ্যে তুলে নেওয়া হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা তারল্য সংকটের জন্য তারা চেয়েছে। এই অবস্থায় ইসলামী ব্যাংককে আপনি কিভাবে কন্ট্রোল করবেন এবং কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন? আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এটার উত্তর দিলে হবে। গভর্নর সাহেব রেসপন্স করছে। থ্যাংক ইউ। না, আপনারা জানেন আমরা যখন কাজ শুরু করি ব্যাংকিং সেক্টরের প্রায় 1/3 টাকা চুরি হয়ে গেছে আসলে। আর এই 35%, 36% এনপিএল দিয়ে আমাদের যাত্রা শুরু। তো শুরু থেকে আমাদের যেটা চেষ্টা ছিল সেক্টরটাকে স্টেবিলাইজ করা প্রথম, তারপরে রিক্যাপিটালাইজ করা। এটা হচ্ছে নিয়ম যেটা, সেটাই আমরা করার চেষ্টা করছি। এর মধ্যে স্বাভাবিক নিয়মেই অনেক রকম, তো সোশ্যাল মিডিয়াতে গুজব, প্রথম গুজব ছিল সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে, যে সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম বোধহয় বন্ধ হয়ে গেছে এই সরকার আসার পর। আমি কয়েকটা টাইম লাইন বলতে চাই, একটু সময় নিচ্ছি, মানে অর্থমন্ত্রী যদি অ্যালাউ করে। এটা তো আপনার সাবজেক্ট, আপনি সময় নিয়ে বলুন। আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের কয়েকটা টাইম লাইন বলি। আমরা দায়িত্ব, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব নেই হচ্ছে 26শে ফেব্রুয়ারি। আর আসার পরে আমি দেখতে পাই যে আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান রিজাইন করেছেন কিছুদিন পরে, এবং যাকে এমপি হিসাবে সিলেক্ট করা হয়েছে উনি অপারগতা প্রকাশ করেন। আমরা কিন্তু আসলে বসে থাকিনি, আমরা সাথে সাথে একজন এমডি নিয়োগের জন্য অ্যাড দিই। অ্যাড দেওয়ার পরে এটা 25শে মার্চ ছিল লাস্ট ডেট অ্যাপ্লিকেশনে। দেন এটা বাছাই প্রক্রিয়া, আপনারা জানেন বিভিন্ন সংস্থা থেকে রিপোর্ট নিতে হয়। এই প্রক্রিয়া শেষ করতে প্রায় 1 মাস সময় লাগে। এরপরে আমরা তাদের ইন্টারভিউ নেই 6 এবং 10 মে, এবং একজন এমডি কে সিলেক্ট করি আমরা 12 বা 13 তারিখের দিকে। দেন আমরা এটা আবার একটা মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা কমিটি আছে, সেখানে অ্যাপ্রুভাল করতে হয়। পরবর্তীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাপ্রুভাল করতে হয়। এই প্রক্রিয়াগুলো আমরা শেষ করতে করতে মে শেষে আমাদের এই প্রক্রিয়াটা শেষ হয়। একইভাবে আমাদের যে সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডও গঠন প্রক্রিয়া করতে কিছু সময় লাগে, এবং ইসলামী ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের আমরা আসার পরে যে সভা, যিনি চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়, উনি গত বুধবারে না মঙ্গলবারে প্রথম সভাটা করেন, এবং এইটার প্রক্রিয়া এই কার্যক্রম খুব স্বাভাবিকভাবে আছে। এখানে যেটি আমরা পাই 5টি ইসলামী ব্যাংকের
সিবিএস যেটা আর কি, যেটা কোর ব্যাংকিং সফটওয়্যার, সেটা নিয়ে কোনো কাজ হয়নি আসলে। এটা ইন্টিগ্রেশনটা একটা বড় চ্যালেঞ্জ, আমরা এই কাজগুলো করি। সো আমরা ভিতরে বিআরডি আমাদের ডিপার্টমেন্ট যেটা, ওরা এই কাজগুলো এগিয়ে রাখে এবং আপনার আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেখতে পারবেন যে কার্যক্রম কিভাবে দ্রুততার সাথে শুরু হয়। সো আমাদের প্রথম দরকার, একই কথা বললাম, স্টেবিলিটি। ইসলামী ব্যাংকের ক্ষেত্রেও একটা গোষ্ঠী অভিযোগ করছে যে অবৈধ হস্তক্ষেপ করা হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা এসে একটি ভোট পাই, যে ভোটটি অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত। এখানে 5 জনের একটি ভোট ছিল। এর মধ্যে একজন সদস্যের ব্যাপারে কিছু অনিয়মের অভিযোগ আসে। আমরা তাকে বদলাই হচ্ছে মার্চ মাসে 16 তারিখে। এর বাইরে আমাদের কোনো কার্যক্রম ছিল না। কারণ ইসলামী ব্যাংকে আমরা কোনো লোনের জন্য বলি না, কাউকে বদলির জন্য বলি না, কাউকে প্রমোশনের জন্য বলি নাই, এই অভিযোগ নাই। কিন্তু সোশ্যাল মিডিয়া গরম যে অবৈধ হস্তক্ষেপ করছে সরকার। তো এখন যেটা হয়েছে যে আমাদের ঈদের আগের দিন সকাল থেকে দেখলাম স্লোগান হচ্ছে যে চেয়ারম্যানের পদত্যাগ চাচ্ছে। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন উনি বিকালে পদত্যাগ করেন। তো স্বাভাবিকভাবে এখানে যেহেতু 5 জনের ভোট, আর একটা সিস্টেমিক ব্যাংকে আসলে ভোট এই মিনিমাম 5 জন ছাড়া এটা চলবে না। তো আমাদের তাৎক্ষণিক একটা নিয়োগ দিতে হয় খুব অল্প সময়ের মধ্যে, যেটা আমাদের কাছে অপ্রত্যাশিত ছিল। অল্প সময়ে আমরা নিয়োগ দিই। এরপর থেকে দেখলাম যে এর মানে অস্থির করার একটা প্রচেষ্টা আছে। সো আমরা আশা করছি যে বাংলাদেশ ব্যাংকে আমাদের কিছু নিয়ম কানুন আছে, কিছু টুলস আছে, সেই টুলস গুলো আমরা প্রয়োগ করবো আগামী কয়েকদিনের মধ্যে। এটাতে আমার মনে হয় না যে যারা আমানতকারী তাদের কোনো অসুবিধা হবে। তারা তাদের আমানত যে কোনো সময় ফ্রিলি তুলতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। কয়েকটি তথ্য দিয়ে রাখি আমি। জুলাই 2024-এ ইসলামী ব্যাংকের এডি রেশিও ছিল আসলে 93 মতো, কিন্তু অত্যন্ত অস্বাভাবিকভাবে আমরা এসে মার্চে এসে দেখলাম 97-98, অর্থাৎ ডিপোজিটের প্রায় 97-98। তো আমরা ওনাদেরকে কমাতে বলি যে এটা তো আমাদের ইসলামী ব্যাংকে হাইস্ট লিমিট হচ্ছে 92। সো এইটা তো স্বাভাবিক, আমাদের স্টেবিলিটির জন্য বলতে হয়, কিন্তু এটা না কমে এখন এটা প্রায় 98 এর মতো আছে। সো আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। আর আমাদের কাছে যে সাপোর্ট গুলো দিতে হয়, ইমার্জেন্সি লিকুইডিটি সাপোর্ট, সেগুলো আমরা দিব। ফলে এটা নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা আছে। যেটা স্বাভাবিকভাবে সবাইকে বুঝতে হবে যে আমাদের প্রায় 1/3 ডিপোজিট চুরি হয়ে গেছে। তো এইরকম একটা ব্যাংকিং সিস্টেমকে স্টেবিলাইজ করতে সবাইকে ধৈর্য ধরতে হবে, এবং আমি সমস্ত জনগণের সহযোগিতা চাই, ডিপোজিটারের সহযোগিতা চাই, এবং আমরা পর্যায়ক্রমে দেখবেন আপনারা দীর্ঘদিন জমে থাকা প্রবলেম ইনশাল্লাহ আগামী সপ্তাহ বা পরের সপ্তাহ থেকে কয়েকটা এনবিএফআই নিয়ে প্রবলেম আছে, আমাদের সমাধান প্রক্রিয়া শুরু হচ্ছে। যেটা 12 বছর ধরে যেই আমানতকারীরা টাকা পাচ্ছিল না, ইনশাল্লাহ দেখবেন যে আগামী 1 বা 2 সপ্তাহ পরে সেই এনবিএফআই গুলো নিয়েও আমাদের কার্যক্রম শুরু হবে এবং তারা তাদের টাকা ফেরত পাবে। আমি মনে হয় অনেক সময় দেওয়ার জন্য ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। আমার নাম হাসান আরিফ, আমি জাতীয় অর্থনীতিতে কাজ করি। মাননীয় অর্থমন্ত্রী, আমি আসলে ভূমিকা ছাড়া কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে 9,38,000 কোটি টাকার বাজেট, এই বাজেটে ঘাটতি হচ্ছে 3,38,000 কোটি টাকা। এখন প্রশ্ন হচ্ছে যে চলতি অর্থ বছরে হচ্ছে 7,90,000 কোটি টাকার বাজেট। এই বাজেটও হচ্ছে আপনি ঘাটতি পূরণ করার জন্য আপনাকে ব্যাংক নির্ভরতা বাড়াতে হয়েছে, যে কারণ হচ্ছে যে আপনার রাজস্ব আহরণের যে টার্গেট, সেই টার্গেট ফুলফিল হচ্ছে না। আপনাদের প্রেডিকশনই বলতেছে যে 70% বা 60% প্লাস হতে পারে। তো এই এত বিশাল বাজেট, এত বিশাল ঘাটতি, আপনাকে আবার নির্ভরশীল হতে নাকি আপনি কি আবার ব্যাংক নির্ভরশীল হয়ে উঠবেন, নাকি হচ্ছে আপনার কোনো বিকল্প কোনো পলিসি আছে, সেটা যদি একটু বলতেন।
আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি কর্মসংস্থানের বিষয়গুলোকে যেহেতু অস্পষ্ট রেখেছেন, এটা আমরা আশা করবো যে আপনার এই কর্মসংস্থানের প্রক্রিয়াটা আপনার খুব আরো ভালোভাবে সমাধান করতে পারবেন। আর মাননীয় মন্ত্রী, আমার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি সবসময় বলেন যে আপনি তৈলমুক্ত একজন মানুষ, তো আপনার দায়িত্বকালীন সময় আপনি সর্বোচ্চ মানে ওয়েল প্রুফ থাকবেন, এটা প্রত্যাশা করি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমি দৌলত আক্তার ম্যাডাম, ফিনান্সিয়াল এক্সপ্রেসে কাজ করি। মাননীয় মন্ত্রী, আপনার বাজেটটা ভালো হয়েছে এবং আরো ভালো লেগেছে পাবলিকেশনটা, এটা নতুন এবং খুবই রিডেবল, সেজন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার টিমকেও ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আজকে আমার যে প্রশ্নটা সেটা আসলে আমার না, আমার আম্মা, ওনার হচ্ছে 87 ইয়ার্স ওল্ড, উনি আপনার কাছে একটা জিনিস জানতে চেয়েছেন যে আপনি এত জায়গায় কর ছাড় দিলেন, আপনি সঞ্চয়পত্রে কেন করতে ডাবল করলেন, যেখানে প্রবীণরা একটা আয়ের সংস্থান এবং অনেক প্রবীণরা সঞ্চয়পত্র আয়ের উপরে নির্ভর করে থাকেন, তো সেই ক্ষেত্রে সঞ্চয়পত্রের কর কেন ডাবল করলেন মাননীয় মন্ত্রী? সম্ভবত আমার আম্মা ওই লাইভটা দেখছেন, আশা করি প্রশ্নটা ঠিকভাবে পাবো। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি শাহনওয়াজ করিম বলছি, সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক। মাননীয় মন্ত্রী, গতকাল বৃহস্পতিবার 3:07 মিনিটে যখন আপনি বক্তৃতা শুরু করলেন, আমি তন্ময় হয়ে শুনছিলাম। আর তন্ময় হয়ে শোনার সঙ্গে সঙ্গে আবার মার্কিন কবি এমিলি ডিক্সনের নামে একটি কবিতার কথা মনে হচ্ছিল। তো কবিতাটা হচ্ছে আশা। আশা হচ্ছে আমাদের ভালো বলা পাখি, যা আমাদের আত্মার মধ্যে বসবাস করে। এই আশার কথা শুনিয়েছেন আপনি মধ্যবিত্তদের, যে মধ্যবিত্তরা আশা করছে পৃথিবীর ট্রাকের পেছনে তাদের আর খুব ঢোকাতে হবে না, কিন্তু এত আশার মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু দুরাশা থেকে যায়। আমি আপনাকে এখন 1 বছর আগে ফিরে নিতে চাই। গত 2025 সালে 3রা জুন যখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ সাহেব বাজেট বক্তৃতা দিচ্ছিলেন, তারপর উনি একটা রিয়াকশন দিচ্ছিলেন, সেটা হচ্ছে আগামী দিনের সরকারের জন্য খুব একটা সহজ হবে না মানে সরকার চালানো, কিন্তু সেই সরকারে তো আপনি নতুন ভাবে আসছেন, আপনারা নিশ্চয়ই চালাতে পারবেন আমি আশা করি। কিন্তু একই সঙ্গে আপনি বলেছেন ঋণ নিতে গেলে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এখন আমার একটা প্রশ্ন, আপনারা যে ঘাটতি পূরণ করবেন যে উৎস থেকে, সেই উৎস মধ্যে অন্যতম হচ্ছে ব্যাংক ঋণ, এক্ষেত্রে অর্থনীতির কোনো ক্ষতি হবে কিনা? হ্যালো, মাননীয় অর্থমন্ত্রী, আমি শাহ আলম খান বলছিলাম আজকের পত্রিকা থেকে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনার উপস্থাপিত বাজেটের কেন্দ্রীয় দর্শন দুইটা গুরুত্বপূর্ণ সূচক, একটা হচ্ছে ইনফ্লেশন, আরেকটা হচ্ছে আপনার জিডিপি প্রবৃদ্ধি আর কি। এখন আমার প্রশ্নটা হচ্ছে, আপনি বাজেটটাকে মানে একটা ব্যালেন্স বাজেট দেওয়ার চেষ্টা করেছেন, ইতিমধ্যে সেটা সবাই বলেছে, আপনিও বলেছেন, কিন্তু আমার প্রশ্নটা এখানে যে একটা অর্থনীতিতে যখন অতিমাত্রার চাহিদা তৈরি হয়, ব্যয় বৃদ্ধি পায়, এই অতিমাত্রার চাহিদা এবং ব্যয় বৃদ্ধি একসঙ্গে নিয়ে আপনি কিভাবে মূল্যস্ফীতি সামাল দেবেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করবেন? মানে সার্বিকভাবে বাজেটটা কি আপনি মানে একসঙ্গে ব্রেক এবং অ্যাক্সিলারেটর বাটন একসঙ্গে চাপতে চেয়েছেন কিনা, এবং সেটা চাপতে গেলে অর্থনীতিতে ভাইব্রেশন হবে কিনা? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি কি প্রশ্ন করতে পারবো? উনি একটু সাইন্টিফিক রেসপন্স করুন, তারপরে আমরা ফিরে আসবো। প্রথমটা হলো আমাদের বাজেট ডেফিসিট আসলে 2,43,00,000 কোটি টাকা। একটা প্রশ্ন আপনি করেছেন যে আমাদের ট্যাক্সের যে আমরা রেশন করেছি সেটা কীভাবে করি। এখানে আসলে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের ব্যাংক করে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি কমিয়ে আনবো, কারণ ব্যাংক করে আমাদের দুইটা ভাবে আমরা এইবার রেভিনিউ বাজেটটা করা করেছি, কারণ আমাদের মূল টার্গেট হলো পাবলিক ইনভেস্টমেন্ট বাড়ানো। আপনারা যদি দেখে থাকেন আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট 8%, 10% থেকে 13% উঠায় করেছে, কারণ আমরা মনে করি যে পাবলিক ইনভেস্টমেন্ট হলে এখান থেকে বিরাট অঙ্ক গভর্নমেন্টের রেভিনিউ হিসেবে এইভাবে রেভিনিউ হবে, এটা এইভাবে হবে। আর ব্যাংক ডেফিসিটের যেটা বলছেন, আমরা ব্যাংক ধরে এই বছর ছিল 1,18,000 কোটি টাকা, আমরা সেটা 1,13,000 নামিয়ে এনেছি। তারপর আমরা দেখছি যে প্রকল্প উৎস যেগুলো আছে, যেগুলো সুকুর
আমরা গত মাসে 5,500 কোটি টাকার সুযোগ বন্ড ইস্যু করে হিউজলি ওভার সাবস্ক্রাইব 72,500 কোটি টাকার সাবস্ক্রিপশন এসেছে। আমরা মনে করি এইগুলো অপশন আছে। আমরা আমাদের ঋণ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আমাদের ইকুইটি নির্ভর অর্থনীতিতে যাচ্ছি। আমাদের গ্র্যাজুয়ালি বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল বন্ড, গ্রিন বন্ড, অরেঞ্জ বন্ড এবং আমাদের বন্ড মার্কেটটাকে ডেভেলপ করার জন্য চেষ্টা করছি। আমরা এইভাবে আশাবাদী যে আমাদের এই নতুন যে রিফর্ম এইভাবে আমরা আমাদের ব্যাংকের বড় থেকে আস্তে আস্তে বেরিয়ে আমরা যেতে পারবো। আমি একটু অ্যাড করি। আর সঞ্চয়পত্রের সুদের ব্যাপারটা যেটা সঞ্চয়পত্রের ইন্টারেস্ট যেটা এটা কিন্তু কর হার বাড়েনি, সঞ্চয়পত্রের সুদে কর হার তো বাড়েনি। ট্যাক্সটা নর্মাল বলবো। আচ্ছা, আমি একটু অ্যাড করি সেক্রেটারি হিসাবে। এখানে আমি একটু শুরুতেই যেটা বলেছিলাম, আমাদের কিন্তু অর্থনৈতিক প্রোগ্রামিং কার্যক্রম, বাজেট আমরা কিন্তু একটু পরিবর্তনের দিকে যাচ্ছি। ওই আগের একেবারে ওই একই ধরনের বাজেট থেকে আমরা একটু বেরিয়ে আসছি, কারণ আসলে বিশ্ব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। বিশ্বের ইকোনমিক যে চিন্তাগুলো, অর্থনৈতিক যে চিন্তা, ওগুলো বদলে যাচ্ছে এবং পোর্টফোলিও বদলে যাচ্ছে, ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া বদলে যাচ্ছে। এই জন্য আমাদের যে পাবলিক ফাইন্যান্সের যে আর্কিটেকচার আছে, যে আগের মতো বদমানে, সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং বেরিয়ে আসতে গেলে আমরা এই যে লোকাল ব্যাংক থেকে সরকার অতিরিক্ত ঋণ নিয়ে যেটা প্রাইভেট সেক্টরকে ক্রাউড আউট করে কথাটা বলা হয়, খুবই সত্যি কথা। আসলে লোকাল ব্যাংক তো প্রাইভেট সেক্টরের লোন দেওয়ার কথা, সরকারকে তো দেওয়ার কথা না। তো তাহলে কিন্তু বাংলাদেশ যেখানে এখন চলে গেছে বিগত 5 দশকে, আমরা তো রাতারাতি সেটা করতে পারবো না, কিন্তু আমরা ট্রেন্ডটা কিন্তু সেট করেছি। আপনারা যদি লক্ষ্য করেন, আমরা গত বছরের তুলনায় এইবার 4,000-5,000 কোটি টাকার মতো কমিয়ে ফেলছি অলরেডি। অর্থাৎ এই ট্রেন্ডটা কন্টিনিউ করতে পারলে আমরা আগামী দিনে, তখন লোকাল ব্যাংকগুলো থেকে বড়ই কমতে কমতে একেবারে নিম্ন পর্যায়ে আসবে এবং পাবলিক প্রাইভেট ল্যান্ডিংটা প্রপোর্শনালি বাড়তে থাকবে, গভর্নমেন্ট বড়ই কমতে থাকবে। এই ট্রেন্ডটা কিন্তু আমরা অলরেডি সেট করেছি। এটা আপনারা ক্রিকেটটা দেখলে বুঝতে পারবেন। মানে অর্থমন্ত্রী, আমার নাম কাজী আজিজুল ইসলাম, আমি বিজনেস বোর্ডে কাজ করি। আমি আসলে একটু পলিটিক্যাল ইকোনমি প্রশ্ন করতে চাই। কারণ দেখেন, এইবার বাংলাদেশের অর্থনীতি $500 বিলিয়ন ক্রস করেছে, $1 ট্রিলিয়ন ক্রস করেছে, $501 বিলিয়ন ক্রস করেছে। আমাদের মাথাপিছু জাতীয় আয় $3,000 ক্রস করছে। দারুণ ব্যাপার, এটা শুনতে খুবই দারুণ ব্যাপার, অনেকে হয়তো উৎসব করতে হবে। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের একটা ওয়ার্কিং পোর্টের কান্ট্রি হয়ে গেছে সারা দুনিয়াতে। বাংলাদেশের যারা শ্রম দিয়ে এই দেশকে তুলেছে, শ্রমিক বা তাদের বেতন আমাদের জাতীয় আয়ের অর্ধেকও না, $3,000 অর্ধেকও গড় বেতন না। আজকে থেকে 15 বছর আগে কম্বোডিয়া আমাদের চেয়ে কম বেতন দিত এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে। আমি এক্সপোর্ট করবো না, সবার মধ্যেই অবস্থা। এখন তারা আমাদের 1.5 গুণের বেশি বেতন দেয়। একটা বৈষম্য শব্দ নিয়ে আজই একটা সরকারের পতন হলো এবং রাজনৈতিক দল এবং খুব বলে চর্চা করেই, রাজনৈতিক চর্চা করেই এসেছিল। তারপর 2 বছর হলো। আমি এদের কাছে কোনো প্রত্যাশা আমি করবো না, কারণ রাজনীতিকরাই আসলে দেশকে পরিবর্তন করতে চায়। আপনারা এই বাজেটে এই যে দরিদ্র, বিশাল দরিদ্র শ্রেণী, ওয়ার্কিং পোর, যাদের মানে আয় জাতীয় আয়ের অর্ধেকটা গড় বেতন থাকে, তাদেরকে কবে আপনারা উপরে তুলে নিয়ে আসতে পারবেন? কারণ আমি এই প্রশ্নটা গত সরকারের শেষ অর্থমন্ত্রী বলেছিলাম, উনি খুব খেপে গিয়েছিলেন এবং উনি সময়টা দিতে পারেন নাই। আমি তো ওনার প্রতি খুবই শ্রদ্ধাশীল যে উনি দীর্ঘ সময় প্রশ্নটা আমাকে শুনেছিলেন। আপনার জন্য কোনো সেট টার্গেট তৈরি করতে হবে যে কোটি কোটি ওয়ার্কিং পোর যারা আজকে সারা বাংলাদেশ মনে হয় হকারি আর ব্যাটারিতে ঢুকে গেছে। মানুষ কর্ম হারিয়ে এই ব্যাটারি গাড়ি চালাচ্ছে আর হকারি করছে। এই যে বিশাল ওয়ার্কিং পোর এবং পোর পিপল, তাদেরকে কবে আপনারা আপনি স্কেলে নিয়ে আসবেন? থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ধন্যবাদ, আপনি ভালো প্রশ্ন করছেন। এখানে তো সেটাই উদ্দেশ্য এই বাজেটের, কিন্তু আপনি লক্ষ্য করে থাকেন আমাদের দেশের মানুষের যারা মধ্যপ্রাচ্যের বাইরে যায় তাদের বেতন কত আর অন্যদের বেতন কত।
কারণ আমাদের লোকজন তো স্কিলটা আনস্কিল লোকজন, এবং আপনার চাকরিতেই আপনি যদি স্কিল না হন আপনি ভালো চাকরিও পাবেন না, আপনার জীবনযাত্রার মানও খুব বেশি উন্নয়ন হবে। যে কারণে আমরা কিন্তু একেবারে স্কুল থেকে শুরু করে, আমরা ভোকেশনাল স্কুল থেকে শুরু করে এডুকেশনের বড় বাজেটটা কিন্তু সেখানেই যাচ্ছে। এই লোকগুলো তো আমাকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে, সেটা হচ্ছে একটা দিক, সেটা আমরা করতে যাচ্ছি, যাতে করে দেশের ভিতরে চাকরি পাই, দেশের বাইরেও চাকরি পাই। আপনি যে তাদের যে অবস্থার বিবরণ দিলেন, আমিও আপনার সাথে একমত, সেখান থেকে বের করে আনার জন্য কিন্তু এই প্রচেষ্টা। আর দ্বিতীয় হচ্ছে কি, যেহেতু সেই জায়গায় আমরা এখনো পৌঁছতে পারি নাই, এই জন্য আপনারা লক্ষ্য করবেন এবার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে কিন্তু সোশ্যাল প্রোগ্রামে, যে মানুষগুলো চলতে পারছে। মানুষ বলতে আমি সব আমাদের সর্বস্তরের মানুষ, দরিদ্র সীমার নিচে হত দরিদ্র যারা আছে এবং দরিদ্রতা বাড়ছে, এটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের কিন্তু বড় একটা অ্যামাউন্ট কিন্তু সোশ্যাল প্রোগ্রামে যাচ্ছে। ফ্যামিলি কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ইউনিভার্সাল হেলথ কেয়ার বলেন, প্রাইমারি প্রিভেন্টিভ হেলথ কেয়ার বলেন, এই জায়গাটাতে আমরা বড় একটা ইনভেস্টমেন্ট করছি। এবং এই সোশ্যাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের ইতিহাসে কোন বাজেটে এত বড় সোশ্যাল ইনভেস্টমেন্ট হয়নি। এটা একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেটা আপনি প্রশ্ন করেন, এই লোকগুলোর জীবনযাত্রার মান নেমে গেছে, এদেরকে অ্যাড্রেস করার জন্য এই প্রোগ্রামগুলো করেছি। এট দ্য সেম টাইম এদেরকে আমরা প্রস্তুত করছি আগামী দিনে যাতে তারা একটা ভালো চাকরি করতে পারে, ভালো কর্মসংস্থান হয়, দেশে হোক বিদেশে হোক, সেই জায়গাটা কিন্তু আমরা বিনিয়োগ করছি বড়ভাবে। একটা হচ্ছে সোশ্যাল প্রোগ্রামে, একটা হচ্ছে এই লোকগুলোকে চাকরিতে যাওয়ার জন্য তার আগামী দিনে আয় যাতে বাড়াতে পারে, সেই জায়গায় আমরা বিনিয়োগ করছি। সুতরাং এখানে অনেকগুলো খাত, যেমন আমাদের আরেকটা খাত আছে শিক্ষিত নাগরিকদের কিন্তু বেকারত্ব সবচেয়ে বেশি বাংলাদেশে, সেটা কোনো সময় অ্যাড্রেস করা হয়নি। আমরা কিন্তু সেই জায়গাতে আবারও বিনিয়োগ করছি সেখানে, যে আমাদের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করার জন্য তাহলে আমাদের কি করতে হবে, এবং রিওরিয়েন্টেশনের ব্যাপার আছে, রিস্কিলিং এর ব্যাপার আছে, আপ স্কিলিং এর ব্যাপার আছে। আমাদের বিনিয়োগটা কিন্তু যাচ্ছে সেই জায়গায় এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আমরা আশা করি এই যে ট্রানজিশনটা, একটা দরিদ্র শ্রমিক, যারা নিম্ন আয়ের শ্রমিক, তাদেরকে ট্রানজিশনে নিতে হলে আমাদেরকে যে বিনিয়োগ, যেসব জায়গায় বিনিয়োগ করছে আমরা সেই জায়গায় বিনিয়োগ করছি। আমরা কিন্তু বড় বড় মেগা প্রজেক্টে যাচ্ছি না, তারা খেয়াল করছে, আমরা বিশাল কোনো প্রজেক্টে যাচ্ছি না। এবং আরো দেখেন ওই যে গ্রামে গঞ্জে যারা একেবারে আমাদের সাধারণ রুরাল বাংলাদেশে সাধারণ এই কৃষক বলেন, কামার কুমার থেকে জাতি থেকে শুরু করে এই মানুষগুলো সব সময় আপনার আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে ছিল অথবা পেরিফেরিতে ছিল। এরা কিন্তু জীবনযাত্রার মান কোনোদিন পরিবর্তন করছে। এইখানে আমরা ক্রিয়েটিভ ইকোনমির বিষয়টা নিয়ে আসছি। ক্রিয়েটিভ ইকোনমির উদ্দেশ্যটা হচ্ছে এই মানুষগুলোকে অ্যাড্রেস করা, তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে আপনি স্কিল ডেভেলপমেন্ট করা, তাদেরকে ডিজাইন সাপোর্ট দেওয়া এবং তাদের পণ্যগুলোকে মার্কেটেবল করা, যাতে করে এই রুরাল বাংলাদেশের যে মানুষগুলো জীবনযাত্রার মান কোনোদিনই পরিবর্তন হয় নাই এবং এগুলো কোনো সময় অর্থনীতির মূলধারায় এরা আসতে পারেনি। আমরা এদেরকে অর্থনীতির মূলধারায় আনার জন্য ক্রিয়েটিভ ইকোনমি যেটা করছি, সেখানে সর্বস্তরের মানুষের জন্য প্রোগ্রাম আছে আমাদের। এমনকি থিয়েটার আর্টিস্ট, সিঙ্গার, এদেরও অনেকের অবস্থা খারাপ। তারপরে আমাদের কামার কুমার যারা ওই যে পুরোনো একটা জিনিস বানিয়ে যাচ্ছে, এটাকে যদি আপগ্রেড করে স্কিলের মাধ্যমে, ডিজাইনিং এর মাধ্যমে 4 গুণ বেশি দেখা হবে। এখন তো মার্কেট তো গ্লোবাল, আপনি অ্যামাজনে মার্কেটিং করতেছেন, ইবেতে করতেছেন। আমরা এই কাজটা করতে চাচ্ছি যাতে সমস্ত মানুষগুলো অর্থনীতির মূলধারায় আসে এবং বাংলাদেশের অর্থনীতির সুফল যাতে তাদের কাছে যায়। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আপনি যদি লক্ষ্য করেন সেই বিনিয়োগগুলো আমরা অ্যালোকেশনগুলো সেইভাবেই করেছি, এক্সিকিউশন আমরা সেইভাবে করতে যাচ্ছি এবং যে প্রজেক্টগুলো নিচ্ছি আমরা আগেই বলেছি, আমরা নিশ্চিতভাবে জানতে চাই এই প্রজেক্টের যে আপনার ভ্যালু ফর মানি আছে কিনা, এখানে আমি আমার টাকার মূল্যটা থাকবে কিনা, এটার উপর বিনিয়োগের উপর আমি রিটার্ন পাচ্ছি কিনা, আমার জব ক্রিয়েশন হচ্ছে কিনা, যেটা আপনি বলবেন। এবং
আমাদের জলবায়ুর বিষয়টা। সুতরাং সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে, সুতরাং কিন্তু আমরা ট্রেন্ডটা সেট করে দিচ্ছি। যে ট্রেন্ডটা সেট করছে এটা 2 বছরের কুশল লাগবে। আমি আগে বহুবার বলেছি বাংলাদেশের অর্থনীতি এখন যেখানে দাঁড়িয়ে আছে 2 বছরের কুশল লাগবে। 4 ইয়ার থেকে ইকোনমি সামনের দিকে যাবে, স্থিতিশীল হবে, তারপরে সমৃদ্ধির দিকে যাবে। 4th 5th ইয়ারে গিয়ে ইনশাআল্লাহ 4th 5th ইয়ারে গিয়ে অর্থনীতি পুরোপুরি ঘুরে দাঁড়াবে এবং যা আমরা যেই ওয়াদাগুলো করেছি জনগণের কাছে সেগুলো পূরণ করতে আমরা সক্ষম হব। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি আলমগীর বলছিলাম, আমি সোহারাউতের কাজ করি। আপনাকে যে গতকালকে যে অর্থ বছরের বাজেটটা দিয়েছেন, বাজেট নিয়ে আসলে সমালোচনা করার জায়গাটা খুব কম। তারপরে আপনি সবাইকে পুষ্ট করার চেষ্টা করেছেন, বা ব্যবসায়ীদের জন্য অনেক সুযোগ সুবিধা রেখেছেন, সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়ার জন্য 60-টির উপরে প্রায় পণ্যের উপরে শুল্ক কমিয়েছেন। এই দিকগুলো খুব ভালো দিক। কিন্তু বাজেটের আজকে গবেষণা সংস্থা সিপিডি সকালে একটা ব্রিফ করেছে, সেখানে তারা তাদের মূল্যায়নটা তুলে ধরেছে। সিপিডির মূল্যায়ন হচ্ছে যে বাজেটে আপনি কালো টাকা সাদা করার একটা সুযোগ রেখেছেন। ভালো বাজেটের কালো দিক কালো টাকা। এখন এই সুযোগটা কি না রেখে ভালো বাজেটটা কি কালো করা থেকে মুক্ত করা যেত কিনা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি 9,38,000 কোটি টাকা বিশাল বাজেট দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এটা। ঠিক একইভাবে 6,95,000 টাকা রাজস্ব আয় লক্ষ্যমাত্রা দিয়েছেন। আপনি জানেন যে গত 2-3 বছরের ভঙ্গুর অবস্থা থেকে রাজস্ব আয় চলতি অর্থ বছরে একটা খুবই ভগ্নদশা, সেই জায়গা থেকে এই আকাশ কুসুম কর্মটা আপনি কিভাবে বাস্তবায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। মাননীয় মন্ত্রী, আমি সেলিয়া সুলতানার সময় নিমিত্তে আছি। এটা একটু জবাব দিয়ে দিই। প্রত্যেকটা দিয়ে দেন তাহলে সুবিধা হবে। আমরা কালো টাকা সাদা করার যে প্রশ্নটা উঠেছে, এবারের বাজেটে কোনো কালো টাকা সাদা করার কোনো প্রভিশন রাখা হয়নি। আমার মনে হয় যেটা নিয়ে একটু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে সেটা হচ্ছে যে আমরা ছোট্ট একটা প্রভিশন গত বছরই করেছিলাম, যারা জমি বিক্রি করেন যেই টাকা পান কিন্তু রেজিস্ট্রেশন হয় কম দামে, অথচ ওনার টাকাটা কিন্তু হয়, উনি জমি বিক্রি করেছেন 5 কোটি টাকা, রেজিস্ট্রেশন হচ্ছে 1 কোটি টাকা, বাকি 4 কোটি টাকা নিয়ে উনি খুব বিপদগ্রস্ত থাকেন। সেই কারণে আমরা গত বছর এই আইনটা করেছিলাম যে উনি যদি বাকি 4 কোটি টাকা প্রমাণ করতে পারেন যে ওনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হয়েছে এবং ওনার যদি বায়নানামা থাকে প্রুফ করতে পারেন, তাহলে উনি ওজন করে রেগুলার ওনার যে ক্যাপিটাল গেইন ট্যাক্স সেই হারে ট্যাক্স দিতে পারবেন। এটা আমরা গতবারই করেছি। এটা ছিল সেলের দিক থেকে। এইটার বায়ারের জন্য একরকম একটা সুবিধা চিন্তা করা হয়েছিল যে বায়াররাও ঝামেলা করেন যে একটা ফ্ল্যাট উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওরা কি গিয়ে আবার চেঞ্জ করে যে আমাদের কাছে প্রমাণ আছে আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে যদি ওনারা নিজেদের থেকে ডিক্লেয়ার করেন, যাতে করে উনি 20% এক্সট্রা দিয়ে রেগুলার ট্যাক্স প্লাস 20% এক্সট্রা দিয়ে যাতে দেখাতে পারেন। আর যাদের নিজের টাকা আছে অলরেডি, যার ট্যাক্স দেওয়ার টাকা আছে, হোয়াইট মানি আছে, তাকে আর কোনো ট্যাক্স দিতে হবে না। এরকম একটা প্রভিশন আছে। এটা নিয়ে যদি আপত্তি থাকে আমার মনে হয় স্যাররা এটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। মাননীয় মন্ত্রী, আমি সেলিয়া আমি সুলতানা। একটু এটা ক্লিয়ার হয়ে যাবে। উনি তো যথেষ্ট বলেছেন, তারপরে আমি ক্লিয়ার করি। এই যে মৌজা রেটের বিষয়টা যে সত্যিকার ভ্যালু থেকে অনেক কম থাকে, সেটা আপনারা সবাই জানেন। এটার উপর আমাদের কাজ করছি, যেহেতু আমরা সময় পাই নাই। 1.5 মাসের মধ্যে বাজেট করতে হয়েছে, অনেক কিছু ইচ্ছা থাকলেও আমরা শেষ করতে পারিনি। মৌজা রেটের যে বিষয়টা আছে সেটার উপর একটা কমিটি হয়েছে এবং মৌজা রেটগুলো আমরা রিভিউ করতে যাচ্ছি। আমরা মৌজা রেটগুলোকে একটা রিয়েল ভ্যালুতে আনার চেষ্টা করছি, যাতে করে ওই কালো টাকা সাদা করার কিন্তু আর কোনো সুযোগ থাকবে না। এই কাজটা চলছে, আমরা সময়ের অভাবে শেষ করতে পারি। এটা দীর্ঘ একটা কাজ। এখানে কিন্তু সারা বাংলাদেশের একটা সার্ভে করতে হবে, মৌজা ভিত্তিক করতে হবে। এখানে একটা মৌজার বাজারের এক মূল্য, তারপরে ধান কি বলে চাষবাসের জায়গার আরেকটা মূল্য। এই সার্ভেটা আমরা করতে যাচ্ছি এবং এটা কমপ্লিট হলে মৌজা রেটটা যখন মার্কেট রেটের সাথে আমরা নিয়ে আসতে পারবো, তখন কালো টাকা সাদা করার খুব বেশি সুযোগ থাকবে না। এই কাজটি চলছে। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে ধন্যবাদ। আমি আনিসুল ইসলাম। আপনার কাছে আমার একটা প্রশ্ন,
যে মানুষ ব্যাংকে টাকা রাখতে চাচ্ছে না, কারণ আমি ব্যাংকের উপর রিপোর্টিং করি, অনেক মানুষ ব্যাংকে টাকা রাখার কারণে প্রয়োজনের সময় তার টাকা তুলতে পারছে না। এমনও দরিদ্র মানুষ আছে যা তার সমস্ত সঞ্চয় 10 লক্ষ টাকা, তার এফডিআর ম্যাচিউরিটি হয়েছে, এখন ব্যাংক তাকে 5,000 টাকা করে দিতে যাচ্ছে মাসে মাসে। তো এই যে ব্যাংকের উপরে অনাস্থা হয়েছে, আপনি একটা বরাদ্দ রাখছেন ব্যাংক রিকভারের জন্য, সেই বরাদ্দ দিয়ে যারা লুটপাট করেছে সেই টাকা ফেরত আনার কোনো দিক নির্দেশনা সেখানে নাই। আর মানুষের পরের টাকা থেকে আবার ওই ব্যাংকগুলোকে বাঁচানোর জন্য আপনি বরাদ্দ দিবেন। আর যারা এখন ব্যাংকে টাকা তুলতে পারছে না তাদের জন্য কোনো নির্দেশনা কিন্তু সেইভাবে নাই। আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর চেষ্টা করতেছে, কিন্তু সেই আস্থা তার উপরে নাই। আমি গভর্নর সাহেবের উপর শ্রদ্ধা রেখে বলবো, আমি গতকাল একটি ব্যাংকে গেছিলাম, ইসলামী ব্যাংক না ম্যাডাম স্যার, এটা ইসলামী ব্যাংক ছাড়া অন্য ব্যাংক। একজন গ্রাহক আমাকে বললেন যে তার 25 লক্ষ টাকা আছে ব্যাংকে, তার মেয়ের বিয়ে, সে টাকা তুলতে পারে না, ব্যাংক তাকে 50,000 টাকা সর্বোচ্চ দিতে চায়। আর সে বলতেছে যে ব্যাংকে টাকা যাতে মানুষ না রাখে। আমি বললাম যে না, গভর্নর তো চেষ্টা করছে। উনি আমার মুখের উপরে বলেন যে গভর্নর নিজেই ঋণ খেলাবি, ফলে উনি যে চেষ্টা করবেন সেটা আমাদের কোনো আস্থা তার উপর নেই। মাননীয় অর্থমন্ত্রী, এই আস্থা কিভাবে আপনি তৈরি করবেন? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনারা স্কিম দিয়েছেন বন্ধ কলকারখানা চালু করার বিষয়ে, কর্মসংস্থান তৈরি করার বিষয়ে, এই বিষয়গুলো গুরুত্ব দিয়েছেন। স্কিমগুলো তখনই কার্যকর হবে এখানে বলা হচ্ছে যে জ্বালানির যে নির্ভরতা আমাদের রয়েছে শিল্প খাতে, সেটি যদি পুরোপুরি আসলে নিরবিচ্ছিন্ন ভাবে না দেওয়া যায়, সেক্ষেত্রে এই স্কিমগুলো আবার হয়তো আগের বছরগুলোর মতো পড়ে থাকবে। কারণ ব্যয় কমানো হলো যে পরিচালনা ব্যয়, কিন্তু তার বাইরে জ্বালানি ছাড়া কিন্তু আলটিমেটলি আমাদের প্রায় 80% কর্মসংস্থান কিন্তু ওটার উপর নির্ভরশীল। এই বিষয়ে জ্বালানির বিষয়টা আপনারা কিভাবে শিল্প খাতে নিরবিচ্ছিন্ন ভাবে দিতে পারবেন, সে বিষয়টা যদি স্পেসিফিকলি একটু বলেন, তাহলে যারা কর্মসংস্থান এবং অন্য বিষয়গুলোতে একটু গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় আমি একটু জিজ্ঞেস করি, আপনারা সামাজিক কল্যাণ খাতে সবচেয়ে বেশি গুরুত্ব এবং বরাদ্দ দিয়েছেন। প্রান্তিকের কিছু কিছু 6 মৌসুমে আমরা দেখি, যেমন আমরা রংপুর বা উত্তরাঞ্চলের মানুষ এক মৌসুমে খুব সাফার করেন, আবার হাওড়ের মানুষ এক সময় এবং উপকূলের মানুষ কিন্তু ভিন্নভাবে দুর্যোগের মুখোমুখি হন। আপনারা মৌসুম ভিত্তিক আঞ্চলিক কোন সুরক্ষার ব্যবস্থা বা পরিকল্পনা আপনাদের আছে কিনা এই মানুষগুলোর জন্য, যেন তারা নিজেদের ভিটে বাড়িতে অন্তত টিকে থাকতে পারে ওই সময়? আমি এই পর্যায়ে একটু উত্তর হয়ে যায়, তাহলে আপনি করতে পারেন। গভর্নর সাহেব, আপনি কোথায় অ্যাড্রেস করতে পারেন, বাকিটা এখানে দুইটা প্রশ্ন। আমি প্রথমেই বলে দিচ্ছি যে আমাদের আসলে 1/3 টাকা চুরি হয়ে গেছে। এরকম একটা অবস্থায় আমাদের আসলে ব্যাংকিং ব্যবস্থা আমাদের প্রথমে স্টেবিলাইজ করতে হচ্ছে। যেই কথাগুলো বলা হচ্ছে এগুলো আমি জানি না কতগুলো আমাদের যেগুলো আছে 5টা ইসলামী ব্যাংক, এগুলো আগে থেকেই প্রবলেম ব্যাংক, এবং এগুলো গত বছর 29শে ডিসেম্বর একটা স্কিম করে দিয়ে গেছেন আগের গভর্নমেন্ট, সেই অনুসারে পেমেন্ট করছে। আরেকটা জিনিস হচ্ছে যে মানে আমাদের নিজেদেরও আমরা যখন চিন্তা করি, আমরা একটু নিজেরাই এক ধরনের শঙ্কায় পড়ে যাই, এক ধরনের দ্বন্দ্বে পড়ে যাই, যে কিছু লোক টাকা রাখলো ব্যাংকে, আরেকদল লোক টাকাটা চুরি করে নিয়ে গেল। এখন যে ট্যাক্স পেয়ার, যে নাকি রিক্সাওয়ালা হতে পারে, যে কেউ, কারণ যে যখন প্রোডাক্ট কিনে সেই ট্যাক্স পেয়ার কনজিউমার, তাদের থেকে টাকা কতটুকু এনে আবার দিয়ে দেওয়া, কতটুকু দিব আমরা, এগুলো নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে। এরপরে সক্ষমতার ব্যাপার আছে। সো ব্যাংকে আসলে ওই রকম আমাদের জানা মতে কোনো কারণ সংকট নাই। যে 5টা ব্যাংকে আছে, এই 5টা ব্যাংকে আছে সংকট। আর যেই কিছু ব্যাংক আছে, কিছু সমস্যা তাদের আছে, সেগুলোর বিষয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিব। কারণ আমরা একসাথে হয়তো এই 5 লাখ কোটি টাকা রাজস্ব খাত থেকে আনা আমাদের পক্ষে সম্ভব না, এটা রিয়ালিটি। আমরা সেটা অন্যান্য যে মেকানিজম আছে সেইভাবে আমরা চেষ্টা করব। গভর্নর ঋণ খেলাপি, এটা 4 মাসে অনেকবার শুনলাম। সো আমি কখনো ব্যাখ্যা দিইনি, কারণ আমার সাথে আমার অনেক সাংবাদিক ভাই বন্ধুদের অনেক কথা আমি বলেছিলাম যে রেগুলেটর কথা না বলা। আমার আগে একটা প্রতিষ্ঠানে যেখানে আমি ইনভলভ ছিলাম, সেটা হচ্ছে যে একটা গ্রিন ফ্যাক্টরি লিড কোড সার্টিফাইড।
দুই ধরনের, একটা হচ্ছে ওভারডিউ হয়, ডিলে হয়, সেটা এক জিনিস, আরেকটা হচ্ছে খেলাপি বিয়ে হয়ে যায় যখন। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরির 1 মাসের জন্য বেতন দিতে হয় নাই, আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি ব্যাংকের কাছে 1 টাকা ঋণ মৌকুফ চায় নাই। শুধুমাত্র যেটা হয়েছে, সেই ফ্যাক্টরিটার প্রথম স্যাংশন ছিল FSSP প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল 4%। তো 150 কোটি টাকা ইনভেস্ট করার পরে ব্যাংক জানায় যে ওই ফান্ডটা শেষ হয়ে গেছে, আপনাদেরকে এখন 9 থেকে 11% সুদ দিতে হবে। তো স্বাভাবিকভাবে রিপেমেন্ট আগের প্রজেকশন অনুসারে হয় নাই, সেটা ডিলে হয়েছে এবং সেখানে কোভিড ছিল, অন্যান্য প্রবলেম ছিল। তবে এটা নিশ্চিত থাকেন যে আমরা কখনো 1 পয়সা 1 টাকা ঋণ মৌকুফ চাই নাই, ঋণ নেইও নাই, এবং সেই প্রতিষ্ঠানের মধ্যে 100 কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধ করে দিচ্ছে। আমরা আসলে বলতে অনেকগুলো বলতে একটা মিথ্যা কথাকে সত্য অনেক সময় করে ফেলি। আর অন্যান্য যেটা আছে, যে টাকা চুরি হয়ে গেছে, যেটা আমরা ডে 1 থেকে এটার ব্যাপারে খুব স্ট্রিক্টলি ফলো আপ করছি। আমাদের একটা স্টোলেন অ্যাসেট রিকভারি টাস্ক ফোর্স আছে, এটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং খুবই নির্মম সত্য কথা হচ্ছে যে স্টোলেন অ্যাসেট রিকভারির এমনিতে সাকসেস রেট হচ্ছে খুবই কম। তার অর্থ এই না যে আমরা সেই প্রয়াসটা বন্ধ করে দিব। স্টোলেন অ্যাসেট রিকভারি গ্লোবালি সাকসেস রেট হচ্ছে less than 2%, এবং এটাতে সময় লাগে 7 থেকে 10 বছর। কিন্তু আমাদের প্রতিজ্ঞা হচ্ছে যে যারা টাকা চুরি করে নিয়ে গেছে তাদেরকে আমরা শান্তিতে থাকতে দিব না। আমরা বিভিন্ন দেশে টাকা ফ্রিজ হচ্ছে, অনেক জায়গায় আমরা একটা না, অনেক মাল্টিল্যাটারাল এজেন্সির সাথে আমাদের এগ্রিমেন্ট করছি। আমাদের সাথে 10টা এজেন্সি কাজ করছে যারা স্টোলেন অ্যাসেট রিকভারি করে। ইতিমধ্যে বেশ অনেক দেশে আমাদের সম্পদ আমরা ফ্রিজ করে রেখেছি সেই দেশের সংস্থাগুলোর মাধ্যমে, এবং এই প্রচেষ্টার ব্যাপার আমাদের অব্যাহত শুধু নাই, এটাকে আমরা আরো স্ট্রেনথেন করছি। আমাদের একটা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম আছে, সেটা নিয়ে আমরা নিয়মিত বসছি। এবং ইতিমধ্যে আমাদের ছোট্ট একটা সাফল্য আছে, সেটা আমরা খুব সময় মতো হয়তো আরো ডিটেইল বলতে পারবো, যে যেখান থেকে আমরা কিছু ট্যাক্স রিকভারি করেছি, কিছু টাকা চলে আসছে। এই প্রচেষ্টাটা অব্যাহত আছে। তবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা তাদেরকে চেস করতে থাকবো, যেই দেশেই যাক, যেখানেই যাক, যে অবস্থায় যাক। এমনও হয়েছে যে এক দেশ থেকে, কারণ যারা টাকা চুরি করে এরা অনেক বেশি লেয়ারিং করে, এই দেশ থেকে ওই দেশে যায়, ওই দেশ থেকে ওই দেশে যায়, যেতে থাকে। হয়তো আজকে একটা জায়গায় আমরা ফ্রিজ করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, দেখছি যে তার আগেই ও অ্যাসেটটা ট্রান্সফার করে ফেলছে। বাট এই ব্যাপারে কোনো মাপ আমাদের নেই। তবে লিকুইডিটির ব্যাপারে আমার মনে হয় না ইনশাআল্লাহ কোনো সমস্যা আছে, ব্যাংকের লোকজন ব্যাংকিং করতে পারে। এই সুযোগে আমি একটা কথা বলে রাখি, আমরা আগামী মাসের 1 তারিখ থেকে, আপনারা জানেন ক্যাশলেস সোসাইটির কথা আমরা শুনছি। সো আগামী মাসের 1 তারিখ থেকে বাংলাদেশে শুধুমাত্র, এর আগে অনেকগুলো প্রপ্রাইটারি কিউআর এর ট্রানজাকশন হতো, ফলে যেটা ডিজিটাল ট্রানজাকশনটা কম হতো। আগামী মাসের 1 তারিখ থেকে বাংলা কিউআর সবার জন্য ম্যান্ডেটরি। একটা কিউআর সবার সাথে সবাই ট্রানজাকশন করবে, এবং আমাদের পাশের দেশ এটাতে সাফল্য লাভ করেছে, ইন্ডিয়াতে। আমরাও আশা করছি খুব দ্রুত আমাদের ফুটপাতেও কিউআর কোডের মাধ্যমে ট্রানজাকশন হবে, এবং লিকুইডিটি, এই যে নগদ যে টাকা, এটার আর কোনো প্রয়োজনীয়তা হয়তো কমে আসবে। সবাইকে ধন্যবাদ। আমি প্রশ্নটা শেষ করি, জানানিটা শেষ করি। প্রশ্নটাকে ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট জায়গায় আপনি জিজ্ঞাসা করছেন। আমরা বিগত সরকার বাংলাদেশকে জ্বালানি খাতে টোটালি ইম্পোর্ট বেস করে ফেলছে। তার ফলে গত 17 বছর বাংলাদেশের সমুদ্র বিজয় দেখেছি আমরা, এবং আমাদের ল্যান্ডে যেসব জায়গায় গ্যাস পাওয়া যাবে এইসব জায়গায় এক্সপ্লোর করার জন্য কিছুই করেনি। একটা
মানে উপকরণ করে নেই। আমাদের দেশে একটা অর্গানাইজেশন আছে বাপেক্স, যে বাপেক্সের একটা সাকসেস স্টোরি আছে। সেই বাপেক্সকেও কিন্তু একেবারে অবশ করে দেওয়া হয়েছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের জ্বালানির এই অবস্থা দেখে, টোটালি ইম্পোর্ট বেস জ্বালানি দেখে আমরা তৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সকে আমরা অ্যাক্টিভেট করব এবং বাপেক্সের জন্য আরো 5টা রিগ আমরা ইম্পোর্ট করব, করে আমাদের শোরে জেলা আমাদের কূপ খনন করার ব্যবস্থা করব। আর আমরা যে সমুদ্র বিজয় করেছি, সমুদ্র বিজয়ের পরে আমাদের যাদের কাছে বিজয় করেছি তারা কিন্তু গ্যাস এক্সপ্লোর করে সেই সমুদ্র থেকে তারা গ্যাস উত্তোলন করে এক্সপোর্টও করছে তারা। তো আমরা, আপনারা তো জানেন, সপ্তাহ 2 আগে আমরা টেন্ডার ফ্লোট করেছি, আইওসিদেরকে ইনভাইট করেছি যেন তারা আসে, কারণ আমরা সমুদ্রে বাপেক্সের অভিজ্ঞতা নেই। সমুদ্রে যেতে হলে আমাদের কস্ট শেয়ারিং করে বিদেশি এদেরকে আনতে, আইওসিদেরকে আনতে হবে। তাদেরকে ইনভাইট করেছি। আমি আশা করি যে আমাদের টেন্ডার ক্লোজিং আছে 1 মাস পরে, টেন্ডার ক্লোজিং হওয়ার পরে তারা আসলে আমরা তাদের সাথে নেগোসিয়েশন করে আমরা এইগুলোকে, ব্লকগুলোকে আমরা অ্যাভয়েড করে দেবো। এগুলো যতদিন না হবে ততদিন তো আমাকে ইম্পোর্টের উপরে নির্ভর করতে হবে। আপনারা তো জানেন যে হরমুজের ঝামেলা হওয়ার পরে আমাদের সাথে যাদের সাথে জিটু কন্ট্যাক্ট ছিল আমাদের, বিশেষ করে কাতার এবং সৌদি আরবিয়া, এই দুটাই আমাদের কাছে ফোর্স মেজর ক্লেম করেছে। এখন ফোর্স মেজর ক্লেম করলে তো আমরা কিছু করতে পারি না। তার ফলে আমাদেরকে অন্য সোর্স দেখতে হয়েছে, যে সোর্সটা হরমুজ দিয়ে আসবে না সেই সোর্স থেকে আমাদেরকে আমাদের জ্বালানি ক্রয় করতে হচ্ছে। যেটা আমাদের মাননীয় অর্থমন্ত্রী বললেন যে আমরা এই জ্বালানি সিকিউরিটির জন্য অলরেডি প্রায় $2.5 বিলিয়ন তেল ক্রয় করেছি এবং আমরা সাপ্লাই করেছি। এই যুদ্ধের ফলে আমাদের আমেরিকার মতো দেশে, ফ্লোরিডার মতো জায়গায় কিন্তু ড্রাই হয়ে গেছিল, কিন্তু বাংলাদেশে কিন্তু ড্রাই হয়নি। বাংলাদেশের তেলের সাপ্লাই সবসময় স্টেবল ছিল, এখনো আছে আপনার। কিন্তু সমস্যা হয়ে গেছে যে আপনার বিদ্যুৎ খাতে, যেটা দিয়ে নাকি চলবে ইন্ডাস্ট্রি, যেটা থেকে গ্রোথ বাড়বে, সেই বিদ্যুৎ খাতে হিসাববিহীন যে আইপিপি দিয়ে গেছে, যে তাদের কাছ থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে সেই বিদ্যুৎটা আমরা কনজিউমারের কাছে আমরা কম দামে বিক্রি করছি। তার যে গ্যাপটা, ভর্তুকিটা, সেই ভর্তুকিটা অর্থ মন্ত্রণালয়কে দিতে হচ্ছে। একদিকে লস হচ্ছে, আর একদিকে এগুলোকে দিয়ে ইন্ডাস্ট্রি চালিয়ে দিচ্ছে। এটা ব্যালেন্স করা আমাদের জন্য ডিফিকাল্টি আছে। 2 নম্বর হলো, আমরা যখন এই দায়িত্বভার গ্রহণ করেছি, এই দায়িত্বভার গ্রহণ করার পরে প্রথমেই আমাদের উপরে দায় এসে পড়ছে 56,000 কোটি টাকা, যেটাকে এই আইপিপি গুলোতে পেমেন্ট করে নাই। এখন এই পেমেন্ট গুলো আমাদেরকে করতে হবে। তারপরে তো রানিং যে বিলগুলো আছে সেগুলোকে পে করতে হবে। এর ফলে একটা অর্থনৈতিক চাপ আছে। তো আমরা এগুলো থেকে উত্তরণের জন্য আমরা কাজ শুরু করেছি। আমি বললাম দিকে কাজ শুরু করেছি আমরা, এবং আমরা কস্ট কমানোর জন্য, সোলার পাওয়ারের জন্য আমরা চেষ্টা করছি। আমরা বলেছি 2030 সালের মধ্যে 5,000 মেগাওয়াট সোলার পাওয়ার আনবো। আমি আশা করি আর একটু বেশি আসবে। আমি কয়েকদিন আগে দেখলাম একজন আমাদের, আমি জানি না উনি অর্থ প্রফেসর কিনা জানি না, উনি বলছেন যে সোলারের প্রয়োজন নাই, কিন্তু আমি বলতে সোলারের প্রয়োজন আছে। এই জন্য প্রয়োজন আছে, আপনার ইউরোপিয়ান কান্ট্রিগুলা, আপনার আমাদের যে গার্মেন্ট এক্সপোর্ট হয়, কমপ্লায়েন্সে পরিষ্কার বলে দিয়েছে অ্যাটলিস্ট 30% যদি তোমরা যদি সোলারের এনার্জি পাওয়ার ইউজ না করো, তাহলে তোমাদের এক্সপোর্টে আমরা কমিয়ে দেব, অথবা আমরা ডিউটি বাড়িয়ে দেব। সুতরাং সোলারে আমাদের যেতে হবে। হ্যাঁ,
সোলারে যেতে হবে, আমাদের ব্যাটারি বেস সোলারে যেতে হবে, তাতে ব্যাংক থাকে। আমাদের যে সময়টা পাওয়ারে আমরা দিতে পারি না, সেই সময়টা ওই পাওয়ারটা দেব, সেটা করতে হবে। সেই জন্য আপনারা বাজেটে দেখবেন এই সোলারের ব্যাটারির উপরে ডিউটি 0 করে দিয়েছে, সব কিছু উপরে 0 করে দিয়েছে। সুতরাং এই ব্যাপারে আমরা পজিটিভলি কাজ করছি। আমাদের একটু সময় দিতে হবে, মাত্র তো কয়েক মাস গেল আমাদের। আশা করি যে 2-2.5 বছর পর থেকে আপনারা আমাদের এই কাজগুলোর ফল পেতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম মিয়া, আমি চ্যানেল 24 কাজ করি। মাননীয় অর্থমন্ত্রী, আপনাকে শুভেচ্ছা জানাই একটা বিষয়ের জন্য। বিশেষ করে হচ্ছে কালকে যখন প্রতিবেদনগুলো দেখছিলাম আপনার বাজেট নিয়ে, সেখানে দাম বাড়া এবং কমা নিয়ে যে রিপোর্টগুলো আমরা করে থাকি, সাধারণত কালকে দেখলাম যে দাম কমার যে তালিকা, সেই তালিকাটা বেশ দীর্ঘ। এই জন্য আপনাকে শুভেচ্ছা। আমার আপনার কাছে স্পেসিফিক কোশ্চেন, আপনি বাজেট ঘাটতি মেটাতে বিদেশ থেকে ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন 1,55,000 কোটি টাকার মতো, কিন্তু আমরা দেখলাম যে চলতি অর্থ বছরে এই আপনার বিদেশ থেকে ঋণ পেয়েছেন 50,000 কোটি টাকার কাছাকাছি। তো আপনি যেহেতু 1 বছর আপনার 50,000 কোটি টাকার মতো আপনি বিদেশি ঋণ পেয়েছেন, সেখানে আগামী অর্থ বছরে আপনি কিভাবে এই যে 1,55,000 কোটি টাকার মতো আপনি বিদেশি ঋণ নেবেন? আপনার কাছে কি এমন জামাকাঠি আছে যে বিদেশিরা আপনাকে এত টাকা দিবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আরেকটা প্রশ্ন কি নেবেন? 1,09,000 কোটি টাকা বিদেশি ঋণ, 1,55,000। মাননীয় মন্ত্রী, আমার নাম মানিক মুন্তাসির, আমি বাংলাদেশ প্রতিদিনে কাজ করি। একটু আগে বিদ্যুৎ মন্ত্রী, মাননীয় মন্ত্রী অনেকগুলো কথা বললেন। আমার প্রশ্নটা ওনার কাছে, গত 16 বছরে যতগুলো সেক্টরে লুটপাট হয়েছে, যত টাকা চুরি হয়েছে, এর মধ্যে বিদ্যুৎ খাত অন্যতম। এটা আপনিও জানেন, এভরিওয়ান, সবাই জানেন। এর মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটা হলো ক্যাপাসিটি চার্জ, যেটা আপনার ঘরেও পড়ে, আমার ঘরেও পড়ে। এই বাজেটে আপনারা ক্যাপাসিটি চার্জ নিয়ে কোনো কথা বললেন না কেন? মানে এটা কবে প্রত্যাহার করবেন, কবে কি করবেন? আপনি অলরেডি 2 বার দাম বাড়িয়েছেন, বিদ্যুতের দামও 1 বার বাড়িয়েছেন। এদিক দিয়ে বলছেন আপনি মূল্যস্ফীতি কমিয়ে আনবেন। তাহলে আপনি একদিক দিয়ে দাম বাড়াচ্ছেন, মানে আপনি বিদ্যুৎ এবং জ্বালানির দাম বৃদ্ধি, মানে প্রত্যেকটা খাতে 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 দাম বৃদ্ধি। তাহলে আপনি মূল্যস্ফীতি কমায় আনবেন কিভাবে? এটা কি বাতাস থেকে আসবে? আপনি তাহলে ক্যাপাসিটি চার্জটা কমাচ্ছেন না কেন? এটা হচ্ছে 1। 2 হচ্ছে অর্থমন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সেটা হলো তিনি নতুন 2টা স্বপ্ন দেখিয়েছেন। একটা ক্রিয়েটিভ ইকোনমি, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, ভাবতে খুবই চমৎকার, কিন্তু এটা যদি বাস্তবায়ন করা যায় হোক, এটা আরো ভালো হবে। কিন্তু এটা বাস্তবায়ন আসলে কিভাবে হবে যদি বিস্তারিত বলতেন। দ্বিতীয় হচ্ছে এইটারই পার্ট আরেকটা, যেটা আপনি স্বপ্ন দেখেছেন, বিনিয়ন্ত্রণ। এটা হচ্ছে আপনার জন্য আমার মনে হয় সবচেয়ে কঠিন কাজ হবে। আমলাদের সাথে আমলাতন্ত্র আর হচ্ছে আপনাদের যে সরকারি তন্ত্র, মানে সরকার যে দেশটা চালাচ্ছেন আপনারা, তো এই 2টার মধ্যে রাজনৈতিক তন্ত্র এবং আমলাতন্ত্রের যে ডিবেটটা থাকে এবং যুদ্ধটা থাকে, এইটা আপনি ভাঙতে চাচ্ছেন মেবি, যে লাল ফিতার দৌরাত্ম্যটা কমিয়ে আপনি 7 দিনে ট্রেড লাইসেন্স দিবেন, আপনি 7 দিনে বিদ্যুতের কানেকশন দিবেন, এই যে নিষ্পত্তিগুলো দিবেন। সো এইটা হাউ কাম আপনি এত দ্রুত এটা, মানে 1 বছরের মধ্যে আপনি কিভাবে স্বপ্ন দেখছেন? এটা যদি ক্লিয়ার করতেন। থ্যাংক ইউ। একটু বলি, ভালো প্রশ্ন করেছেন। আসলে আমি আগে বলেছি নীতিমালাকরণ এবং বাস্তবায়নের মধ্যে অনেক ব্যবধান আছে। আপনি লক্ষ্য করবেন যে ডিরেগুলেশনের কথাগুলো আমরা বলেছি, এই ডিরেগুলেশন ব্যতীত আমরা যে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে যেতে চাই সেটা সম্ভব হবে। আমরা ওই ঘুরে ফিরে ঋণ নির্ভরের মধ্যে থেকে যাব। তো আমাকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে যেতে হবে, ইটস এ কম্পালশন। এবং এটা করার জন্য আমাদের যা যা প্রয়োজন, নীতিমালা না শুধু, বাস্তবায়নের জন্য যা যা কোনো সব কিছু করা হবে। আপনি লক্ষ্য করেছেন আমার বক্তব্যের ওই ডিরেগুলেশনের পর আমি একটা কথা বলেছি, যে এটার জন্য একটা টাস্ক ফোর্স থাকবে, হাই পাওয়ার, যারা কন্টিনিউয়াস ওভারসাইট করবে। আমরা যে বিনিয়ন্ত্রণের নীতিমালাগুলো প্রণয়ন করতে যাচ্ছি, কোথায় ভায়োলেশন হচ্ছে, কে ভায়োলেশন হচ্ছে, কে করছে, সুতরাং ইট উইল বি ইনস্ট্যান্ট অ্যাকশন।
দ্বিতীয় কথা একটা ওয়েবসাইট থাকবে, যে ওয়েবসাইটে যারা সংযুক্ত ব্যক্তিবর্গ আছেন, যারা এফেক্টেড হচ্ছেন কোন সরকারি কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে, অবহেলার কারণে কিংবা অন্য কোনো কারণে, তারা ওই ওয়েবসাইটে পোস্ট করার সাথে সাথে যে টাস্ক ফোর্স উইল গেট ইনটু অ্যাক্ট। এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, আমরা যেটা বলেছি। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, বিনিয়োগ নির্ভর অর্থনীতি করতে হলে আপনাকে বিনিয়োগ করতে হবে। আবার এই ডিরেগুলেশন যদি আমরা এফেক্ট করতে না পারি, বাংলাদেশে কেউ ইনভেস্ট করবে না, বাইরের বাদ দেয়, বাংলাদেশের ব্যবসায়ীরা কেউ ইনভেস্ট করবে না। সুতরাং আমরা যেগুলো বলেছি খুব চিন্তা করে বলেছি, কিভাবে ইমপ্লিমেন্ট করব, ফোকাল পয়েন্ট কোথায় কোথায় থাকবে, ওভারসাইট কাজে থাকবে, এভরিথিং উইল বি, সবকিছু অন টাইম। এবং 7 দিনের পর যদি 8 দিন হয়, এটা কার কারণে কোথায় হয়েছে এটা সরাসরি জবাবদিহি করতে হবে, এবং এটার থেকে কাউকে রেহাই দেওয়া হবে না। আমি পরিষ্কার ভাবে বলছি এই কথাগুলো, কাউকে রেহাই দেওয়া হবে না। সুতরাং এইটা আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলেন ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়িত, ভালো, এগেইন এ গুড কোয়েশ্চেন। আসলে ক্রিয়েটিভ ইকোনমি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব। আমার ডেলিভারির ব্যাপার আছে। ওই যে প্রান্তিক যে মহিলা বরিশালে শীতল পাটি বানাচ্ছে, তাকে আমি যদি ডেলিভার করতে চাই, এটা সরকারিভাবে আমি ডেলিভার করতে পারবো না, আপনি কারেক্টলি বলছেন। এই জন্য আমরা আমাদের এই প্রোগ্রামের মধ্যে ব্যক্তি খাতকে ইনভলভ করেছি, এনজিওদের ইনভলভ করেছি, এবং ডেলিভারিটা কিন্তু খুব ডিফিকাল্ট এখানে। যেমন আমি যদি তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিতে চাই, ফর এক্সাম্পল শীতল পাটিটাকে নতুন ডিজাইনে যে 700 টাকার পাটি যদি 2000 টাকা ভ্যালু করতে চাই, আমাকে কি কি করতে হবে, কি কি ডিজাইন করতে হবে, কি কি ইনপুট দিতে হবে, এই কাজগুলো যারা করবে। এই জন্য আমরা সেন্ট্রাল ডিজাইনিং সেন্টার করছি অলরেডি, এবং ডেলিভারির জন্য এনজিও ব্যক্তি খাতকে ব্যবহার করা হবে। যেখানে যার প্রয়োজনীয়তা তারা সেখানে অ্যাক্টিভ থাকবে। এবং আমি এটাও বলছি, এই কাজগুলো উইদিন টাইম ফ্রেম হবে, ওপেন এন্ডেড আমরা কিছু করবো না। দিস গভর্নমেন্ট ইজ মেকিং ডিসিশন এভরি ডে, এবং টাইম ফ্রেমের বাইরে আমরা কিছু করতে যাচ্ছি না। তো দেখেন, প্রাইম মিনিস্টার সহ সকল মন্ত্রী 7 দিন অফিস করতেছে, সপ্তাহে 7 দিন অফিস করতেছে, এবং কেউ 14 ঘন্টা 15 ঘন্টা কাজ করছে। বিকজ আপনি দেখেন ফ্যামিলি কার্ড ডিসিশন নেওয়ার 1 মাসের মধ্যে কিন্তু এটার পাইলট প্রজেক্ট কিন্তু শুরু হয়ে গেছে। কৃষক কার্ড পাইলট প্রজেক্ট শুরু হয়ে যাচ্ছে। প্রত্যেকটি খাতে আমরা যে ডিসিশন গুলো দিচ্ছি, কালকাটা ইমপ্লিমেন্টেশন শুরু হয়ে গেছে। পলিসির মধ্যে কোনোটাই থাকছে না কিন্তু, এবং এগুলো সবকিছু মনিটর করা হচ্ছে। এই যে আমাদের প্রজেক্ট গুলো হবে, সরকারি উন্নয়ন প্রজেক্ট গুলো হবে, প্রত্যেকটি প্রজেক্ট আগে একটা 1 বছর প্রজেক্ট, 3 বছর প্রজেক্ট, 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, এবং কস্ট ওভাররান হয়েছে, এই দেশের মানুষকে বইতে হচ্ছে। এখন আমরা যে প্রক্রিয়াতে যাচ্ছি, টাইম ফ্রেমের মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে, এবং একটা ড্যাশবোর্ড থাকবে। ড্যাশবোর্ড প্রধানমন্ত্রীর অফিসে থাকবে, মন্ত্রীর অফিসে থাকবে। এই ড্যাশবোর্ডে আপনাকে বলে দেবে কোন প্রজেক্টের কতটুকু অগ্রগতি হচ্ছে, যে প্রজেক্ট ফেইল হচ্ছে, কি কারণে হচ্ছে, কার কারণে হচ্ছে, দে উইল বি আইডেন্টিফাইড। সুতরাং আমরা আমাদের মতো করে বাস্তবায়নের জন্য, আমি যদি বলি 100-র মধ্যে 100 আমরা বাস্তবায়ন করতে পারবো কিনা, হয়তো বা পারবো না। আমি যদি 80% করতে পারি, বাংলাদেশ অন্য লেভেলে চলে যাবে অর্থনৈতিক, 80% করতে পারি। এবং ক্যাপাসিটি চার্জের বিষয়টা মন্ত্রী মহোদয়কে একটু গুরুত্ব দিতে বলেন, তাহলে সুবিধা হবে। ক্যাপাসিটি চার্জ নিয়ে আপনার কথা বলে আমিও কথা বলছি। ক্যাপাসিটি চার্জটা আমাদের দেশের সবরিন গ্যারান্টি দিয়ে ক্যাপাসিটি চার্জ লাগানো হয়েছে। এখানে অনেক ব্যাংকারও আছে, এবং এই ইনভেস্টরদেরকে ব্যাংকেবল করার জন্য এই ক্যাপাসিটি চার্জটা এই ইনভেস্টরকে দিয়ে এখানে পাওয়ার স্টেশন নিয়ে আসছে। আমি ডে 1 ক্যাপাসিটি চার্জ দিয়ে বসেছিলাম,
এবং যে এগ্রিমেন্ট গুলো আমাদের ওই সরকার মানে চুরি করার জন্য যেটা করেছিল, এগ্রিমেন্টে এত ইনভেস্টরের পক্ষে করেছে, সরকারের পক্ষে কিছু নাই। সুতরাং আমরা যদি ওদের সাথে বসিও নেগোসিয়েশনে, ওরা ক্যাপাসিটি চার্জ দেবে না। আমি বসেছি, চাইনিজদের সাথে বসেছিলাম আমি, তারা বলেছে যে আপনি যদি ক্যাপাসিটি চার্জ এখন বন্ধ করে দেন, আমাদের ব্যাংক আমাদের টাকা ফেরত চাইবে, আমরা সেটা পারবো না। আর যদি আপনার ক্যাপাসিটিটা বন্ধ করে দেন, তাহলে আমরা পাওয়ার স্টেশন চালাতে পারবো না। আর আমার অবস্থাটা বুঝতে হবে আপনাদেরকে। আমি যদি এটা জোর করতে যাই, যদি পাওয়ার বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এই দেশের মধ্যেও আবার পাওয়ারের ক্রাইসিস সৃষ্টি হবে। আমাদের দেশের আপনাদেরকে সবচেয়ে হলো যে এই জিনিসটা করার জন্য আমার দেশে যে পাওয়ার স্টেশন গুলো ছিল, সেই পাওয়ার স্টেশন গুলোর কোনো মেরামতও করা নেই, মেনটেন্সও করা নেই, তাদেরকে বসায় রেখেছে এবং সব পাওয়ার ক্রয় করা হয়েছে প্রাইভেট পাওয়ার থেকে, যার জন্য 56,000 কোটি টাকা বকেয়া রয়ে গেছে। আমরা এই ব্যাপারে আমাদের ল মিনিস্ট্রির কাছে আমরা ওপিনিয়নের জন্য পাঠিয়েছি। ল মিনিস্টারের কাছ থেকে যে ফেভারেবল ওপিনিয়ন আসলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করে এই ক্যাপাসিটি চার্জটাকে অ্যাড্রেস করব। কিন্তু আপনাদের বুঝতে হবে যে ওই সরকারটা এই জিনিসগুলো করেছিলই এগুলো করার জন্য, আমরা জাস্ট তাদের ব্যাগেজটা ক্যারি করতেছি। আমি দুটি এক্সাম্পল দিয়ে আমার বক্তব্য শেষ করবো। একটা হলো পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের 5 লক্ষ ডিজিটাল মিটারের অর্ডার দিয়েছে, 2.5 লক্ষ মিটার এনেছে, এনে আপনার এই 3 বছরে আপনার মাত্র 65টা মিটার সিনক্রোনাইজ করতে পেরেছে, আর সব পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গোডাউনে পড়ে আছে। এর মধ্যে আরো যে 2.5 লক্ষ মিটার আমরা এসে যখন দেখলাম, দেখে আমরা যখন ডিসকভ করতে করলাম, শুনলাম যে পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে অলরেডি জাহাজীকরণের অর্ডার দিয়ে দিয়েছে। এখন এমন হয়েছে যে আমরা যদি এটাকে ক্যান্সেল করি, সে কোর্টে গেলে জিতে যাবে, কারণ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাকে জাহাজীকরণ করতে বলছে, ডিসকভ করতে পারছি না আমি। তো এই পদ্ধতিতে আমাদের দেশ থেকে টাকা বের করে নিয়ে চলে গেছে। 2 নম্বর একটা এক্সাম্পল, ডিপিডিসি, আমাদের ডিপিডিসি যেটাকে আগে দেশা ছিল, সেই ডিপিডিসি 2040 সাল পর্যন্ত উন্নয়ন করার জন্য আন্ডারগ্রাউন্ড কেবলের ব্যবস্থা করেছে। সেখানে 65টা সাবস্টেশন করার কথা। যে প্রকল্প যে মেয়াদ ছিল, সেই মেয়াদ নভেম্বর মাসে শেষ হবে, মাত্র 38টা সাবস্টেশন বসেছে। এবং প্রকল্প বহির্ভূত স্ক্যাডার বিল্ডিং করার জন্য আপনারা দেখবেন শাহবাগের পিছনে টুইন টাওয়ার তৈরি করা হচ্ছে। যে প্রতিষ্ঠানটি কোনো প্রফিট করতে পারে না, সেই প্রতিষ্ঠানটি টুইন টাওয়ার বিল্ডিং বানিয়েছে। সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সুইমিং পুল, জিম এইসব তৈরি করেছে। কিন্তু যারা এটা ব্যবহার করবে, তারা সরকারের কাছে টাকা নিয়ে কোনো আয় করতে পারে না, প্রফিট করতে পারে না, লসে থাকে, সরকার সাবসিডি দেয়। তো এই কাজ করার পরে এখন আমরা যখন ধরলাম, সেখানে দেখলাম কোনো অংশ 50% হয়েছে, কোনো অংশ 60% হয়েছে, কোনো অংশ 30% হয়েছে। এখন এই প্রকল্পের জন্য বন্ধ করে দেয়, তাহলে আপনাদের টাকাগুলো খরচ হয়ে গেছে, সবগুলো ওয়েস্ট হয়ে যাবে। আবার এটা গেলেও আমাদের জন্য খুব ডিফিকাল্ট। এই যে ব্যাগেজ গুলো আমাদেরকে দিয়ে গেছে, লুটপাট করে চলে গেছে, এগুলো এখন আমাদেরকে, যে আমরা 3 মাস 4 মাস হলে গভর্নমেন্ট আসছি, আমাদেরকে এগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। সুতরাং আপনাদেরকে আমাদের একটু সময় দিতে হবে এই জন্য জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্য। সবাই ধন্যবাদ।
বাংলাদেশ টেলিভিশনে কাজ করি। আপনি দেশে 34 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কথা বলেছেন, কিন্তু আমাদের অর্থনীতি এখনো তৈরি পোশাক শিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর নির্ভরশীল। একটি খাত যেটি খুবই সম্ভাবনা হয় পর্যটন খাত, সেখান থেকে বিপুল অঙ্কের আয় করা সম্ভব। আমাদের আশেপাশে যেসব দেশ বিলিয়ন বিলিয়ন ডলার আয় করে, কিন্তু আমাদের কক্সবাজারে গেলে এমন হয় যে সারাদিন করে একটি বিদেশি পর্যটক দল পাওয়া যায়, কিংবা যারা ঢাকায় যেসব বিদেশি কাজ করতে আসেন তারা একদিন কিংবা অর্ধদিন কোথাও ঘুরতে যাবেন ঢাকার আশেপাশে, এরকম একটি ট্যুরিজম স্পট, আমাদের ইউনিক ট্যুরিজম স্পট ডেভেলপ করা হয়েছে। আপনি পর্যটন খাত থেকে 6 থেকে 7% জিডিপিতে অবদান আশা করছেন। আপনি 4টি নতুন এয়ারপোর্ট যেগুলো আন্তর্জাতিক করা হবে আপনি বলছেন। আপনি এভিয়েশন হাব, আঞ্চলিক এভিয়েশন হাব প্রতিষ্ঠা করার কথা বলেছেন। 8টি এয়ারপোর্ট যেগুলো পরিত্যক্ত কিংবা অব্যবহৃত সেগুলো চালু করার কথা বলা হচ্ছে, কিন্তু এই খাতে মাত্র 1800 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এটি যথেষ্ট কিনা এবং এই পর্যটন খাতের প্রসারের জন্য আপনাদের আলাদা কোনো পরিকল্পনা আছে? মাননীয় মন্ত্রী, আমি ওবায়দুল্লাহ রনি, এটা বলে আনসারটা শেষ করি। আপনার পর্যটনের বিষয়টা হচ্ছে, প্রথমত বিদেশি পর্যটক আসে না, এটা আমার জন্য খুব বেশি মানে চিন্তার কোনো কারণ না। দেশের যে পর্যটক আছে এদেরকে যদি আমরা কেটার করতে পারি, আমাদের ইকোনমিতে বিশাল একটা ভূমিকা রাখবে। এখানে এই যে বাংলাদেশে ঢাকায় যদি বলি, এখানে বিনোদনের কোনো জায়গা নেই। আমাদের বিনোদন হচ্ছে কারো বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়া অথবা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করা, এই হচ্ছে বা আমাদের বিনোদন। তো এই জন্য বিনোদনের যে বিষয়টা, এটা আমাদের ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে আমরা ইনক্লুড করছি, অর্থাৎ পর্যটনের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা পরবর্তীতে। এবং এটার জন্য আমরা অনেকগুলো কাজ হাতে নিয়েছি। 1 নম্বর হচ্ছে ঢাকার বাইরে আমরা একটা ক্রিয়েটিভ সেন্টার করছি, হাব করছি, যেখানে থিয়েটার থেকে শুরু করে সব ধরনের পূর্বাঞ্চলে 160 একর, যেখানে সবকিছু এন্টারটেনমেন্ট থাকবে। আপনি বিকেলে গেলে যাদের পুরো সন্ধ্যাটা কাটাতে, থিয়েটার দেখতে চান না, স্ট্যান্ড আপ কমেডি চান না, ডিজাইনার শপে যাবেন না, ফাইন ডাইনিং যাবেন নাকি আপনার আর্টিস্টদের যে পেইন্টারদের শপে যাবেন, যে পুরো এলাকাটা হবে যেরকম বিশ্বের যে কোনো দেশে। লন্ডনে যদি আপনি থিয়েটার ডিস্ট্রিক্ট চান, সবকিছু আপনি দিনের শেষে দেখবেন যে একটা লোক $1000 খরচ করে বাড়ি চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা মনিটাইজ করতে, যে কোনো আপনি যদি কোনো কালচারকে যদি মনিটাইজ করতে না পারেন, সেটা কিন্তু টিকে থাকে। এটা থেকে আয় হতে হবে, যারা ওখানে দিচ্ছে তাদেরও আয় হতে হবে, যারা যাচ্ছে তারা বিনোদন পাবে। সুতরাং মনিটাইজ করার জন্য আমরা এই যে মিউজিক, বাংলাদেশে কি মিউজিকের অভাব আছে? আমাদের পল্লী গীতি আছে, আমাদের লালন গীত, অনেক মিউজিক, কিন্তু আমরা মনিটাইজ করতে পারিনি। আমাদের পাশের দেশে সব মনিটাইজ, ফিল্ম ইজ মনিটাইজ, থিয়েটার ইজ মনিটাইজ, লন্ডনে যান, এভরিথিং ইজ মনিটাইজ। এই যে আমাদের ক্রিয়েটিভ ইকোনমিতে যে কাজটা আমরা করতে যাচ্ছি, প্রায় ঢাকা সহ বাংলাদেশের সারা জায়গায় এই অপরচুনিটি গুলো ক্রিয়েট করার জন্য আমরা একটা বিনিয়োগের কাজ শুরু করেছি। ইমিডিয়েটলি আমরা 500, 300, 800 কোটি টাকা, 800 কোটি টাকা 800 কোটি টাকা দিয়ে আমরা শুরু করছি এই কাজটা, যেটা কোনোদিন বাংলাদেশে কোনো সময় হয় নাই, কেউ চিন্তাও করে না। তারপরে আপনার ক্রিয়েটিভ ইকোনমিতে যদি আমাদের হেরিটেজ সাইট গুলো যেগুলো আছে, বাংলাদেশে অনেকগুলো হেরিটেজ সাইট আছে। বাংলাদেশে রিলিজিয়াস ট্যুরিজম হতে পারে, বুদ্ধিস্টদের অনেক কিছু আছে, যারা এখানে আসবে। এগুলোকে আমরা কোনোদিন রেস্টোর করি নাই, কোনোদিন এই সাইটগুলোকে ওইভাবে ডেভেলপ করি নাই, ওখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করি নাই। আমাদের ওখানে এই লিস্টের মধ্যে সেটাও আছে। আমাদের মিউজিককে আমরা স্টুডিওর মাধ্যমে আমরা এটাকে ইন্টারন্যাশনাল, মিউজিকের কোনো বাউন্ডারি নেই, আমরা সারা দুনিয়া সব গান করতেছি না। আমরা ইংরেজিতে, এখন তো কোরিয়ান গান, কোরিয়ান থিয়েটার সব চলতেছে। আমরা এটাকে মনিটাইজ করতে পারি না, এবং আমাদের এই যে সুযোগগুলো আছে এটাকে কাজে লাগানোর জন্য আমরা এই
ক্রিয়েটিভ ইকোনমিটা শুরু করেছি, যে এমনকি আপনি বিদেশে গেলে দেখবেন একটা ভিলেজে 1 ভিলেজ 1 প্রোডাক্ট টুরিস্ট গিয়ে ভর্তি হয়ে যাচ্ছে। যেমন শীতের পানি যারা বানাচ্ছে একটা গ্রাম আমরা আইডেন্টিফাই করেছি অলরেডি বরিশাল, এটা আমরা শুরু করতে যাচ্ছি। যে এটাতে যদি আপনি ভালো করে ওখানেও টুরিস্ট যান, কারণ সে ওদের কিনবে কিছু। ট্যুরিজম যখন করতে থাকে তখন পদে পদে ওদেরকে বিভিন্ন স্পটে নিয়ে যায়, আপনার হেরিটেজ সাইটে নিয়ে যায়, প্রোডাকশন সাইটে নিয়ে যায়, হ্যান্ডলুম যেখানে হচ্ছে ওখানে নিয়ে যায়, কার্পেট বানাচ্ছে ওখানে, সব জায়গায় নিয়ে যায়। সুতরাং আমাদের এই ক্রিয়েটিভ ইকোনমিটা পর্যটনের কিন্তু একটা বড় অংশ হিসাবে কাজ করবে। এটা আমরা যেমন খেলোনিয়া, আমাদের খাওয়া দাওয়া, এটা একটা বিরাট, এটাকে কিন্তু আমরা কোনোদিন মনিটাইজ করতে পারি না। যে এখনো শেফ যখন হয় ইন্টারন্যাশনাল, আমাদের একটা কম্পিটিশন নাই। বাংলাদেশের যে কিলোনারি যে খাওয়া দাওয়া, এই যে কোনো একটা কম্পিটিশন হয় না, এগুলো তো বাইরে বিশাল বিশাল কম্পিটিশন। ওরা তো এক একজন মানে মোটামুটি শো বিজনেসের মতো হয়ে গেছে। তা আমরা এই প্রত্যেকটি জায়গায় আমরা বাংলাদেশের সম্ভাবনা আছে, যেখানে আমাদের ইয়াং আর্টিস্টরা আছে, হাজার হাজার ইয়াং আর্টিস্টরা কাজ করে, কিন্তু তারা মনিটাইজ করতে পারে না। এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতেছি, যাতে করে এই প্রোডাক্টগুলোকে আমরা মনিটাইজ করতে পারি, ট্রেডেবল গুডস করতে পারি, ইন্টারন্যাশনাল মার্কেট হোক, লোকাল মার্কেটে হোক, যেখানে তাদের জীবনযাত্রার মানও বৃদ্ধি পাবে এবং আমরা অর্থনৈতিকভাবে গ্রো করতে পারবো। এবং পর্যটনেরও একটা বিশাল পথ খুলে যাবে। আরো অনেকগুলো আছে ক্রিয়েটিভ, আমি সবগুলো বললে আমাদের সময় দরকার। আমাদের ক্রিয়েটিভ ইকোনমিটা লং লিস্ট আছে, এবং এই লং লিস্টের মধ্যে আমরা প্রত্যেকটা অ্যাড্রেস করতেছি, কাকে কোনটা কিভাবে করবো। ডিজাইনিং বলেন, আপনার যত সাপোর্ট আছে। যে থিয়েটার, আমাদের দেশের লোক থিয়েটার ভালোবাসে, কিন্তু একটা থিয়েটার কি আসে যে আমরা যাবো ঢাকা শহরে, চিটং শহরে, অথচ আর্টিস্টরা আছে, আর্টিস্টরা দুবেলা খেতেও পারতেছে। একটা সিঙ্গার গ্রামে গঞ্জে আছে, তার কোনো অপরচুনিটি আমরা ক্রিয়েট করতে পারি, আমি কোনো মনিটাইজ করতে পারতেছি। সুতরাং এই জিনিসগুলোকে আমরা এই ইকোনমিতে আমরা নিয়ে আসছি, যে এটা একদিক থেকে অর্থনীতিকে করবে, তাদের জীবনযাত্রার মান চেঞ্জ করবে। ফিল্ম বলেন, থিয়েটার বলেন, আপনি আর্ট বলেন, দিস আর সফট পাওয়ার। দুনিয়ার সব দেশে সফট পাওয়ার আছে, ইন্ডিয়ানদের সফট পাওয়ার আছে, আমেরিকানদের সফট পাওয়ার কি, মিউজিক, ফিল্ম, আমি সব। আমাদের তো কোনো সফট পাওয়ার আমরা ডেভেলপ করতে পারি না। So this will not only be পর্যটন, this is going to be soft power for বাংলাদেশ। আমরা বাংলাদেশকে ওই জায়গায় নিয়ে যেতে চাইছি। এই লোকগুলোর জন্য অপরচুনিটি হবে, আমাদের দেশের মধ্যে এন্টারটেনমেন্ট হবে, পর্যটন হবে, এবং আমাদের ইকোনমি গ্রো করবে। এই জন্য ক্রিয়েটিভ ইকোনমিটা গুরুত্ব আমরা বেশি করে দিচ্ছি। আমরা পিছনে আমরা এখান থেকে কোনো প্রশ্ন করতে পারি না, আমরা একটু বলি, আমার কথাটা একটু শুনবেন প্লিজ। আপনার যে বড় প্রত্যাশা এবং বড় পরিকল্পনা, এক বিশাল বাজেট আপনি বাংলাদেশের জনগণের জন্য উপস্থাপন করছেন, আগামী বছর এটা আপনি বাস্তবায়ন করবেন। এই বাস্তবায়নের ক্ষেত্রে আপনি 6,95,000 কোটি টাকার রাজস্ব আদায় করবেন। এই রাজস্ব আদায়ের ক্ষেত্রে আপনার যে পরিকল্পনা, এটাকে অবাস্তব বলে বিশ্লেষকরা বলেছেন। কিন্তু আপনি যাদের মাধ্যমে এই রাজস্ব আহরণটা করবেন, বিগত সময়ে সরকার তোষণের সঙ্গে যারা জড়িত ছিল, ব্যাংক লুটের কথা বলা হচ্ছে, আমাদের অনেক টাকা চুরি হয়ে গেছে, কিন্তু এই কর্মকর্তারা যারা এইসব অপকর্মে জড়িত ছিল, তাদেরকে নিয়ে আপনি কিভাবে এই লক্ষ্য অর্জন করবেন? আরেকটা বিষয় হচ্ছে, আমরা চায়ের দোকান থেকে শুরু করে সংসদ পর্যন্ত যে কোনো পর্যায়ে চলাচল করতে পারি সাংবাদিকতার খাতিরে। প্রত্যেকটা শ্রেণীতে আমরা দেখছি যে বিগত সময়ে আপনাদের দলের যেসব নেতাকর্মীরা বিভিন্ন রকমের নির্যাতন, নিপীড়ন, হত্যা, গুম, বিভিন্ন রকমের নির্যাতনের শিকার হয়েছেন, তারা আজকে মূল্যায়িত হচ্ছে না। আপনি 3 লাখ কোটি টাকার প্রকল্প নিয়েছেন, 3 লাখ কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিয়েছেন। সেই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যাদের ট্রেড লাইসেন্স ভারী বা যাদের লাইসেন্স গুলো ভারী, তারা বিগত সময়ে কাজ করেছে, বিগত সময়ে সুবিধা পেয়েছে। বর্তমান সময়ে যারা নতুন উদ্যোগে কাজ করার জন্য আগ্রহী, তারা সমানভাবে ফ্যাসিলিটি গুলো পাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার দল হোক বা নতুন উদ্যোগ হোক, তাদেরকে কিভাবে সুবিধা দিবেন এই উন্নয়ন কর্মকাণ্ডে?
আমরা তো বাজেট, আচ্ছা ঠিক আছে বসেন, আমরা তো বাজেটটা কোনো দলের জন্য করিনি, এই জায়গাটাতে আমরা ভুল করছি। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করবো, এটা পরিষ্কার করে আমি করবো না। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। আমি তো বললাম বাজেট কাদের জন্য, কালকে দীর্ঘ বক্তৃতায় কি বললাম, বাজেট কাদের জন্য। একেবারে এমন কোন বাংলাদেশের এমন কোন ব্যক্তিরাই যে এই বাজেটের আওতায় আসবে না, কেউ বেশি আসবে কেউ কম আসবে, সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বেশি কম হবে, কিন্তু আমরা তো অ্যাডজাস্ট করছি প্রত্যেকটা মানুষের নিডের জন্য, ইনক্লুডিং একটা লোক থিয়েটার আর্টিস্টের কথা বলছি। আমি একজন গ্রামে যে কামার কুমার তার কথাও বলছি, কিন্তু আমরা কিন্তু ফিল্মের কথা, মিউজিকের কথা বলছি, আমরা একটা কৃষকের কথা বলছি, আমরা মহিলার কথা বলছি। বাংলাদেশের কাউকে বাদ দেওয়া হয়নি, সুতরাং দলের প্রয়োজন নেই। আমরা যে ফ্যামিলি কার্ড গুলো দিয়েছি, আপনারা লক্ষ্য করবেন ফ্যামিলি কার্ডে যে প্রজেক্টটা হয়েছে, পাইলট প্রজেক্ট 37,000কে দিয়েছি, এই 37,000কে দিয়েছি। এখানে কোন বিএনপি নেতা কর্মীকে সংযুক্ত করা হয়নি, আমি পরিষ্কার করে বলছি। এবং ডিরেক্টলি গভর্নমেন্ট অফিসিয়ালরা একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে, ক্রাইটেরিয়াতে কারা কারা ফিট করবে ওরাই লিস্ট করেছে এবং ওই লিস্টের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে, এবং এই লিস্টে সব দলের লোক আছে। পরবর্তীতে আমরা একটু স্টাডি করছি, তাতে অসুবিধা কি আছে? দল করবে তো মানুষ, দল করবে না। আবার সবাই ভোট দিতে হবে তাও তো না আমাদেরকে। আমার কথা হচ্ছে আমরা নাগরিক, সুবিধা নাগরিকের জন্য, কোন দলের জন্য করতে পারবো। এবং এই যে আমাদের যে পাইলট প্রজেক্টটা কত সাকসেসফুল হয়েছে আমি নিজে অবাক হয়ে গেছি। এখানে মাত্র 1.2 না 3% ফল্ট পাওয়া গেছে, তাই না? এরকমই 1.2-3% ফল্ট পাওয়া গেছে, এরকমই। তো এই 1% যেহেতু ফল্ট পাওয়া গেছে, এটাও আমরা আবার কারেকশন করতেছি। সুতরাং আগামী বছরে আমরা যে 41 লক্ষ ফ্যামিলি কার্ড দেব মহিলাদের, এটাতে আশা করি 1% ফল্ট থাকবে, সবাই যারা এলিজিবল তারাই পাবে। তো সুতরাং আমরা চেষ্টা করছি নিরপেক্ষভাবে সবাইকে মূল্যায়ন করি, সবার জন্য। আমরা বলছি কি সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ যেভাবে বলি, আবার সবার জন্য বাংলাদেশ, এটাও তো ফ্যাক্ট। এই কালচারটা আমাদের শিখতে হবে। কতদিন এই পার্টিদের স্পিরিটে পার্টির লোককে দিতে হবে, এখানে দিতে হবে, আমাদের যারা যোগ্যতার ভিত্তিতে আমরা তো তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন, আমরা বৈষম্য করা প্রত্যেকদিন কেন বলছি? তাইলে কিন্তু সবার জন্য আমাকে ওপেন করতে হবে, দেশটা তো একটা জায়গায় আসতে হবে, তাই না? আমরা নিজেদের মধ্যে এই বিভেদ সৃষ্টি করার কতদিন দেশ চলবে? ভুল ত্রুটি হতে পারে গভর্নমেন্টের, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করবো যেখানে একটা বিভেদ সৃষ্টি হবে, যেখানে একটা বৈষম্য সৃষ্টি হবে, সেটা তো গ্রহণযোগ্য হতে পারে। রাজস্ব আদায়ের বিষয়টা মাননীয় মন্ত্রী, আপনার রাজস্ব লক্ষ্যমাত্রাকে অবাস্তব বলেছেন অর্থনৈতিক বিশ্লেষকরা, এটাকে বাস্তব কিভাবে প্রমাণ করবেন আপনি? রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাকে অবাস্তব পরিকল্পনা বলেছেন, এটাকে বাস্তব কিভাবে প্রমাণ করবেন? আচ্ছা, আমি তো ভাবছি আগে আপনি বলেছেন। আচ্ছা, আমি একটা ছোট্ট ইনভেস্টমেন্ট রিলেটেড প্রশ্ন করতে চাই। জি, 2-4 দিন আগে বিভিন্ন মিডিয়াতে একটা নিউজ এসছে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিয়া অরিজিন going to invest $20 billion in our neighboring country. এই জিনিসটা কি আমাদের দেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেটের উপরে কোন ইম্প্যাক্ট আসবে? ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আমার একটা প্রশ্ন দিলে শেয়ার করুন। উনি যে প্রশ্ন করেছে গত 3 থেকে 4 মাস আমরা আপনার বাংলাদেশে সকল উদ্যোক্তা কিংবা যারা আইসিটি সেক্টরে
কাজ করেন, যিনারা ইলেকট্রনিক্স, কনজিউমার গুডস কিংবা মোবাইল ফোন কিংবা ল্যাপটপ তৈরি করেন, আমরা ওনাদের সাথে সিরিজ মিটিং করেছি। যে আপনার এর আগে একটা প্রশ্ন করেছেন যে R&D এর পরে হোয়াট উড বি দ্য নেক্সট ফরেন কারেন্সি আর্নিং সেক্টর। গতকালকে মাননীয় অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছেন যে উই ফান্ডামেন্টালি বিলিভ যে আপনার আমাদের তরুণ উদ্যোক্তারা, আমাদের স্টার্টআপ কমিউনিটি এবং আমরা যদি প্রপার সাপোর্ট দিতে পারি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশ কুড বি দ্য নেক্সট টেক হাব ইন দ্য ওয়ার্ল্ড। উই রিয়েলি মিন। আপনি যদি দেখেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ গত 20 বছরে চায়না ম্যানুফ্যাকচারিং এ যেখানে গিয়েছে, কিংবা গত 10-15 বছরে ইন্ডিয়া সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যেখানে গিয়েছে, কিংবা আপনি যদি আরো 90s এ যান, যদি দেখেন যে সাউথ কোরিয়া কিভাবে স্টার্টআপ কমিউনিটিকে ইউজ করে সাউথ কোরিয়া এখানে আসছে এবং তাদের ওয়ার্ল্ড ক্লাস ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি তৈরি করেছে। স্যামসাং বলেন, এলজি বলেন, ডাইউ ইন্ডাস্ট্রি বলেন, হোন্ডাই বলেন। এইসব আমরা স্টাডি করেছি গত 3-4 মাস। আমরা বাংলাদেশের সকল উদ্যোক্তা সম্প্রদায়, ব্যবসায়ী সম্প্রদায়, ইয়াং স্টার্টআপ তাদের সাথে বসেছি এবং গতকাল মাননীয় অর্থমন্ত্রী ওনার বাজেটে যে সুযোগ সুবিধাগুলো আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে অফার করেছি, যে R&D ইন্ডাস্ট্রিকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হতো, আপনার বন্ডেড ওয়ারহাউস ফ্যাসিলিটি, ব্যাক টু ব্যাক এলসি, 0% আপনার ট্যাক্স ইম্প্যাক্ট অন দ্য র ম্যাটেরিয়াল। দেয়ার ইজ নো রিজন যে আমরা আমাদের যদি তরুণ উদ্যোক্তাদের, তরুণ যে সমাজটা আপনার স্টার্টআপ কমিউনিটি তৈরি শুরু করেছে, আমাদের দেশে অলরেডি ওয়ার্ল্ড ক্লাস বিভিন্ন ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিন্তু শুরু হয়েছে। এই জিনিস, এই পুরা উদ্যোক্তাদেরকে আমরা প্রপার সাপোর্ট দিতে পারি, নট অনলি তারা আমাদের দেশের যে চাহিদা সেই চাহিদা মেটাতে পারবে, গত 30 থেকে 40 বছরের গার্মেন্টস সেক্টরে আমরা সারা ওয়ার্ল্ডে যেরকম প্রতিষ্ঠা পেয়েছি, ওয়ার্ল্ডস বেস্ট এবং আপনার নাম্বার 1 পজিশনে, there is no reason আমরা সেখানে যেতে পারবো না এবং ইনশাআল্লাহ আমরা পাচ্ছি। মাননীয়